লিস্ট। সব থেকে বেশি প্রশ্ন থাকে হচ্ছে গ্যাপ ফিলিং। এই লিস্ট অনুযায়ী আমরা আমাদের সিলেবাসটা শেষ করব। এই টাইপের কোশ্চেন গুলোই আপনি পরীক্ষার হলে পাবেন। লিস্টের প্রথমে কি আছে, আপনি এই লিস্টটা ছোট করে তুলে নেন। আপনি প্রতিদিন যে নোট করবেন এই নোটে মেলাবেন যে স্যার আমাদের এটা এখনো বাকি আছে, আমাকে বলবেন, হেল্প করবেন, যাতে আমিও ফলো করতে পারি আপনাদের সাথে। প্রথমে কি থাকবে আমাদের গ্যাপ ফিলিং। তারপরে দেখে দেখে বলেন, এই যে ট্রু ফলস নট গিভেন, লিখে নেন, কুইকলি লিখে নেন। 1 মিনিটের মতো টাইম পাবেন লেখার জন্য। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, আপনি সবগুলো বিষয়ে লিখবেন। আপনার স্পেলিং অনেক ইম্পর্টেন্ট, রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট, লিসনিং এর জন্য ইম্পর্টেন্ট। শুদ্ধ করে লিখতে পারাটা, যে কথাগুলো দেওয়া আছে ওগুলো লিখে নেন। আবার 3টা জিনিস ভিন্ন কালারে দেওয়া, সেটার ব্যাখ্যাটাও আমি আপনাকে করে দেব, যে ভিন্ন কালার কেন। এই প্রশ্নগুলো মিলেমিশে আমরা কমপ্লিট করব। খুলে দিন ভাই, এটা একটু সানচিট খুলে দিতে হবে। ঠিক আছে। খুলে রাখ, খুলে রাখ। এই ভিন্ন কালার দেওয়ার মানে হচ্ছে এই 3টা প্যাসেজের সিরিয়াল অনুযায়ী আসে না, বাকিগুলো সিরিয়াল অনুযায়ী আসে উত্তরগুলো। তার মানে গ্যাপ ফিলিং এর 1 নম্বরের উত্তর প্রথমে, 2 নম্বরের উত্তর তার নিচে, 3 নম্বরেরটা তার নিচে। ট্রু ফলসেও একই ব্যাপার। প্রথমে 7-এর উত্তর, প্যাসেজের 7-এর উত্তর যেখানে, 8-এর উত্তর তার নিচে, 9-এরটা তার নিচে। সেন্টেন্স কমপ্লিশন এটাও কি করে, সিরিয়াল মেনটেন করে। প্রথমে 25-এর উত্তর প্যাসেজে, তারপর 26-এ, তারপর 27, তারপর 28, এভাবে আসবে। দেন ম্যাচ স্টেটমেন্টস উইথ রিসার্চার্স, থিওরিজ বা পিপল, এটাও কি করে বলেন, সিরিয়ালি আসতে আসতে থাকে। শুধু 5 নম্বরটা প্যাসেজের সিরিয়াল অনুযায়ী আসে, বাট অপশনের সিরিয়াল অনুযায়ী থাকে না। 5 নম্বরটা ডিরেক্ট কোয়েশ্চেন আনসারও কি করে, সিরিয়াল অনুযায়ী আসতে থাকে। লিস্ট অফ হেডিংস ও সিরিয়াল মেনটেন করে না, মানে রোমান সংখ্যা 1 আর রিডিং প্যারাগ্রাফ প্যাসেজ নাম্বার 1 তা না, বা সেকশন নাম্বার 1 তা না, প্যারাগ্রাফ 2 আর রোমান সংখ্যায় 2 তা না ব্যাপারটা। এমসিকিউ এটার সুবিধা হলো সিরিয়াল মেনটেন করে। এমসিকিউ এর অনেক পড়তে হয় কিন্তু সিরিয়াল মেনটেন করে। ইনফরমেশন ম্যাচিং ও সিরিয়াল মেনটেন করে না। এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। এর মধ্যে 9 টাইপের কোশ্চেন আপনি পাবেন এক্সামে। এর মধ্যে 3 টাইপের কোশ্চেন সিরিয়াল মেনটেন করে না, বাকি সবগুলোই করে। তাহলে এটা আপনাদের জন্য একটা সুবিধা। নেক্সট যে ব্যাপারটা আমরা শিখবো সেটা হলো রাইটিং, লিসনিং, রিডিং, স্পিকিং সবকিছুতে একটা বিষয় থাকে, আইএলটিএস মানে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং ব্যাপারটা থাকে, আমরা এই বিষয়টা মনে রাখবো। কয়েকবার একটু মুখে মুখে পড়েন যে আইএলটিএস মানে প্যারাফ্রেজিং করা। আইএলটিএস মানে কি বলেন তো, প্যারাফ্রেজিং করা। এবার প্যারাফ্রেজিং কথাটা আবার কি, কোশ্চেনে যেভাবে থাকে প্যাসেজে অর্থ সেম কিন্তু লেখাটা অন্য ওয়ার্ড দিয়ে থাকবে, অন্য স্ট্রাকচারে থাকবে, এটাকে বলে প্যারাফ্রেজিং। তো আমরা আজকে প্রথমে সমাধান করব 1 নম্বর। 1 নম্বরে গ্যাপ ফিলিং আছে। 4 বা 5 রকমের গ্যাপ ফিলিং থাকে পরীক্ষায়। যারা জিটি পরীক্ষা দেবেন তাদের লাস্ট পরীক্ষায় আসে 24টা। হ্যাঁ, 40টা কোশ্চেনের মধ্যে 24টা কোশ্চেন থাকা, দ্যাটস হিউজ। জিটিতে কম করে হলেও আপনার আসে 10-12টা, ম্যাক্সিমাম আসে 24-25টা। একাডেমিকেও আপনার অনেকগুলো করে দিতে থাকে।
মিনিমাম দেয় 3টা আর ম্যাক্সিমাম দেয় আপনার 17, 18, 19, 20 এরকম করে দিতে থাকে। তো আমরা গ্যাপ ফিলিং কোশ্চেন যে করব, এই কোশ্চেনের কিছু প্রপার্টিস আছে। আমরা কেমব্রিজ 11 থেকে করব আজকে গ্যাপ ফিলিং টাইপের কোশ্চেন। কেমব্রিজ 11 এর পেজ নাম্বার 67 এ আসবেন আপনি। এখানে কমপ্লিট দ্য নোটস বিলো, এই নোটস গুলো কমপ্লিট করতে হবে আমাদের কেমব্রিজ 11। এইখানে 1 থেকে 9 এর পাশে আপনি 3টা কথা লিখবেন। কথা 3টা কি কি আপনি একটু দেখে নেন। 1 নম্বরটা দেখেন কি লিখবো আমরা, ওই যে লিখে নেন, এই লাইনটা লিখেন মেইনটেইন সিরিয়ালের থেকে। পরেরটা খুব সুন্দর আমার কাছে লাগে, কারণ এটা কেমব্রিজ থেকে নেওয়া, আর এটা আমি আগে স্টুডেন্টদেরকে বুঝাইতাম। নর্মালি কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার, তাহলে সিকোয়েন্সিয়াল স্পেলিংটা আপনার শেখা হয়ে যাবে। লিখে নেন ভালোভাবে। ও, ডাবল লিখছে তাই অ্যাকসেপ্ট করছে না। সিকোয়েন্সিয়াল। ঠিক আছে, কোন কথাটা লিখবো আমরা? নর্মালি কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। 2 নম্বর হচ্ছে কি থাকবে বলেন? কোশ্চেনে কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ড ধরে ধরে আমরা প্যাসেজে গিয়ে আগাবো। আর 3 নম্বরটা হচ্ছে বলেন প্যারাফ্রেজিং। এবার প্যারাফ্রেজিং মানেটা কি? পাশে সুন্দর করে আমি লিখে দিছি, সেম মিনিং ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। লিখে নেন। হ্যাঁ, সিনোনিম থাকে, আরো অনেক ভাবে থাকে। সেম মিনিং ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, মিনিংটা সেম কিন্তু ওয়ার্ডস গুলো ভিন্ন বা স্ট্রাকচার ভিন্ন। এই প্যারাফ্রেজিং আপনার রাইটিং এর জন্য লাগবে। প্যারাফ্রেজিং করতে পারা মানে ইন্ট্রোডাকশনে যা লিখছেন, ভিতরে যা লিখছেন, কনক্লুশনে তার সামারি লিখছেন, তাহলে একই কথা লিখবো কিন্তু অন্য ওয়ার্ডসে। দ্যাটস কল্ড প্যারাফ্রেজিং। নেক্সট, প্যারাফ্রেজিং আমরা অনেক ভাবে করতে পারি। বিদেশে একটা বই থেকে নেওয়া, 4 ভাবে দেওয়া। প্যারাফ্রেজিং আমরা কয়ভাবে করতে পারি বলেন? এখানে লিখছি 4 ভাবে। কেমব্রিজে আমরা এই 4 ভাবে প্যারাফ্রেজিং পাই। লিসনিং এ সব থেকে বেশি পাই, তারপর রিডিং এ পাই। 4 ভাবে প্যারাফ্রেজিং। ছোট করে লিখেন প্যারাফ্রেজিং 4 ভাবে, ইন 4 ওয়েজ। 1 নম্বর, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। অর্থ সেম কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ। 1 নাম্বার। 4টা ওয়ে আগে আপনাকে লিখিয়ে নিই, তারপর আমি ব্যাখ্যা করি। শুধু এতটুকু লেখেন, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ। লিখে নেন সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ। 2 নম্বর যেটা আপনার লাগবে সেটা হলো চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করে দেয়। আপনি যে ওয়ার্ডটা মনে করেন কম্পিট আশা করছেন, কিন্তু সে আর কম্পিট লিখলো না, সে লিখলো কম্পিটিশন, এটাকে বলে ফর্ম চেঞ্জ করা। 3 নম্বর লিখে নেন পুরোটা, চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, পুরো লাইনটা লিখে নেন, লেখা শেষ? ভেরি গুড। এরপরে যেটা বসে সেটা হচ্ছে সিনোনিম, সব থেকে বেশি ব্যবহৃত হবে সিনোনিম। আর 4 নম্বর আরেকটা ওয়েতে প্যারাফ্রেজিং আছে, সেটা সব থেকে কঠিন। এটা লিসনিং এ এবং রিডিং এ ব্যাপক ঘটে, আপনি রাইটিং এও আনতে পারেন। তার নাম হচ্ছে রিভার্স নেগেটিভ বা ইনভার্স প্যারাফ্রেজিং। ছোট করে এতটুকু কথা আপনি লিখে নেন। এই 4 ভাবে সে প্যারাফ্রেজিং করতে পারে কেমব্রিজে। এবার আমরা 4টা ওয়েটা একটু ছোট ছোট করে জাস্ট দেখব, একটা দুইটা উদাহরণ লিখব, যেটা আমার আলোচনার জন্য প্যাসেজ বুঝতে গেলে যাতে আমি লিঙ্ক করতে পারি। এই সব কিছু আমরা
একদিন অল্প অল্প করে আগাবো, জানবো। প্রথমে কি লিখছেন প্যারাফ্রেজিং এর জন্য? ব্যাস ওটা ১ নম্বর দিয়ে লেখেন, ওটা এরকম ভাবে হয়। অ্যাক্টিভটা প্যাসিভ বা ভাইস ভার্সা, সিম্পলটা কমপ্লেক্স বা ভাইস ভার্সা। কি করব বলেন তো? ছোট করে ১ নম্বরের নিচে অ্যাক্টিভ থেকে কি করবেন? প্যাসিভ। और वाइस वर्सा। और ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে বিপরীত, মানে প্যাসিভটাও কি হতে পারে? অ্যাক্টিভ। পাশে লিখে রাখেন, পরে প্রশ্ন থাকলে পরে আপনাকে ব্যাখ্যা করব। সেন্টেন্স স্ট্রাকচার কি হয়? চেঞ্জ হয়। কিভাবে হয় এটা? অ্যাক্টিভটা প্যাসিভ হতে পারে, আবার সিম্পলটা কি বিপরীতটাও ঘটতে পারে। একটা উদাহরণ আমরা লিখব। এটা কেমব্রিজের উদাহরণ। এটা দেয়ার আর ম্যাচিউর স্টুডেন্ট, ছোট করে এতটুকু লিখেন আপনি। এই লাইনটুকু, দেয়ার আর ম্যাচিউর স্টুডেন্টস। There are mature students. এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা? আপনি হয়তো বলবেন দেয়ার, বলেন বাক্যে দেয়ার কখনো সাবজেক্ট হয় না, তাই না? বাক্যের সাবজেক্ট ম্যাচিউরও না, সাবজেক্ট হয় নাউন। এখানে নাউন কোনটা বলেন? স্টুডেন্টস। এর নিচে দাগ দিয়ে লিখবেন সাবজেক্ট S1। এর একটা ভার্ব আছে, ভার্ব কোনটা বলেন? আর এর নিচে দাগ দেন ভার্ব। সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস একটা, S1। ভার্ব কয়টা? একটা। মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে ম্যাচিওর, এর নিচে দাগ দিবেন ম্যাচিওর, নিচে দাগ দিয়ে লিখবেন অ্যাডজেক্টিভ। এখন এটা একটা বাক্য, কটা বলেন তো? একটা। এই স্ট্রাকচার দিয়ে লিসনিং এ 40টার মধ্যে 4টা কোশ্চেন থাকে, মিনিমাম 5টা 6টাও থাকে, রিডিংও থাকে। সে কি করবে? এটার দুটো বাক্য বানাবে, আর স্টুডেন্টস এর আগে ম্যাচিওর আছে, প্যাসেজে এটা পরে লিখবে। সমান দিয়ে লেখেন, এটা সিম্পল বাক্য। সেটাকে দুটো বাক্য বানাবে, কি করবে? অ্যাডজেক্টিভটাকে পরে নিয়ে নেবে, স্টুডেন্টস এর পরে নেবে। সেটা এভাবে লিখবে, দেয়ার আর স্টুডেন্টস, পরে হু বসাবে, হু আর, এরপরে গ্যাপ দেবে, গ্যাপ ফিলিং হবে। এখানে বসবে কোনটা বলেন? ম্যাচিওর। ব্যাস শেষ। পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। কমপ্লেক্স করে দিল, কিন্তু আমাদের প্যাসেজে তো এই স্ট্রাকচারে নাই। উত্তরটা উত্তরটা কি হবে? আমি অনলাইন ভার্সনকে জিজ্ঞাসা করি, বলেন উত্তরটা কোনটা হবে আমাদের? হোয়াট উইল বি দি আনসার টু দিস কোশ্চেন? এখানে গ্যাপে কি বসবে? Mature. Mature. ম্যাচিওর। কিন্তু কথাটা হচ্ছে এই ম্যাচিওর শব্দটা প্যাসেজে স্টুডেন্টস এর আগে, কিন্তু কোশ্চেনে দেওয়া কোথায়? পরে। এই যে চেঞ্জ করলো, এটাই প্যারাফ্রেজিং। এই কাজটা করবে সে। ব্যাস আমরা জেনে গেলাম প্যারাফ্রেজিং করে এইভাবে। এটা কেমব্রিজ থেকে নেওয়া, কেমব্রিজ 9 থেকে। পরে সেকেন্ড যেটা ঘটে, 2 নম্বর কি লিখছেন প্যারাফ্রেজিং এ? দেখেন তো আপনারা, ফর্ম অফ দা ওয়ার্ড। ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা, মানে নাউনকে অ্যাডজেক্টিভ বানাবে বা অ্যাডভার্ব বানাবে, চেঞ্জ করে দেবে। যেমন অর্জন করা, ইংলিশ কি বলুন তো? আপনি প্যাসেজে কোথাও অ্যাচিভ পাচ্ছেন না, কিন্তু তার পরিবর্তে সে কি লিখে রাখছে? অ্যাচিভ হলো ভার্ব, অ্যাচিভমেন্ট হলো নাউন। এই এতটুকু চেঞ্জ। আপনি একটা উদাহরণ লিখতে পারেন, সেটা কেমব্রিজে নেওয়া, কেমব্রিজ থেকে নেওয়া। ইন দ্য মেজারমেন্ট অফ, এর পরিবর্তে লিখছে তারা মেজারিং অথবা টু মেজার। কেমব্রিজ 10 থেকে নেওয়া এটা। আর হচ্ছে এটা লিসনিং থেকে নেওয়া। ইন দ্য মেজারমেন্ট অফ, এতটুকু লিখেন, এটা প্যাসেজে দেওয়া, কিন্তু কোশ্চেনে গিয়ে লিখছে মেজারিং।
গেল একটা পার্ট। ওকে, শেষ লেখা, ডান। এরপরে আমরা প্যারাফ্রেজিং এ আরেকটা শিখেছি, সেটার নাম কি বলেন? সিনোনিম আমরা শিখেছি। সিনোনিমের যে ব্যাপারগুলো আমরা বেশি পাবো, খুব বেশি পরিমাণে পাবো, সেটা হচ্ছে এই তো অনেকগুলোই পাবো। তার মধ্যে আপনি একটা সিনোনিম লিখতে পারেন, সেটা আপনার সময় বাঁচবে এবং ক্লাসও টাইম বাঁচবে। প্রবলেমের জায়গায় তারা ডিফিকাল্টি শব্দটা ইউজ করে। আপাতত ব্ল্যাঙ্ক করে দিলাম। প্রবলেমের জায়গায় কি পাবেন? ডিফিকাল্টি বা ডিফিকাল্ট বা শেষ সিনোনিম। নেক্সট যেটা আমরা শিখবো, আরেক ধরনের প্যারাফ্রেজিং আছে, ওটার নাম কি বলেন? দেখে দেখে একটু বলেন। এটা সব থেকে কঠিন। এটা ট্রু ফলস নট গিভেন কোশ্চেনে, এমসিকিউ তে থাকে, তারপরে আপনার লিসনিং এ থাকে প্রচুর। এটা একটু কঠিন। পজিটিভ করে লেখা প্যাসেজে, কিন্তু কোশ্চেনের অপশনের মধ্যে অর্থ সেম নেগেটিভ করে লেখা। যেমন এটা একটা কোশ্চেন, অডিওতে বলছে এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, কোথাও নট নামক শব্দ নাই, বাট অপশনে উত্তর কোনটা কারেক্ট? নো পেমেন্ট ইজ, কোনো পেমেন্ট লাগবে না। এটাকে বলে রিভার্স প্যারাফ্রেজিং, মানে পজিটিভ কথাটাকে কিভাবে তুলে ধরা নেগেটিভ। এটা একটা উদাহরণ, রিয়েল উদাহরণ। আপনি একটা উদাহরণ লিখেন যাতে আপনি ম্যাচিং করতে পারেন, রিলেট করতে পারেন প্রতিবারই রিভার্স প্যারাফ্রেজিং। এটা আপনার সব থেকে বেশি হেল্প করবে, বাকিগুলো সহজে বোঝা যায়। এই রিভার্স প্যারাফ্রেজিং অনেক সময় ধরা কঠিন। এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি এর পরিবর্তে সে লিখছে নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড। চলো আমরা জেনে নিলাম অনেক কিছু। নাও আমরা এখন আমাদের আজকের প্যাসেজের জন্য যে দরকার সেগুলো লিখব, সেগুলো সমাধান করব। আজকে আমরা সিল্ক নামক একটা প্যাসেজ পড়ব। এখন কোন অ্যাপ্রোচে আমি আগাবো, ইটস আ বিগ কোয়েশ্চেন। কিভাবে আমার জন্য আগানো উচিত? পরামর্শটা দুই রকমের। কেমব্রিজের পরামর্শ হচ্ছে কোশ্চেনগুলো অল্প সময়ে একটু দেখে নেওয়া, দেখে নিয়ে প্যাসেজ পড়া, একবার একটু 2-3 মিনিটে পড়ে নেওয়া, দেন প্রশ্নটা ভালোভাবে পড়ে কিওয়ার্ড দাগ দিয়ে প্যাসেজের স্ক্যান করে ওই ওয়ার্ডটা খুঁজে বের করা। এটা হচ্ছে কেমব্রিজের পরামর্শ। আর আমি যার পরামর্শটা মোস্টলি ফলো করি এবং স্টুডেন্টদেরকে বা ক্যান্ডিডেটদেরকে পড়াই, স্টুডেন্ট না, ওয়ার্ডটা ক্যান্ডিডেট হবে, সেটা হচ্ছে সাইমনের পরামর্শ। সাইমনের পরামর্শটা হচ্ছে, যেহেতু আমি লাইক কপিরাইট ভায়োলেশন করছি, ভিডিওটা সাউন্ডটা বাজবে না। তো তার পরামর্শ হচ্ছে আপনার, আপনি ছোট্ট একটা পিক তুলে নেবেন, এটাই আমাদের পরামর্শ। ডোন্ট রিড দ্য প্যাসেজ ফার্স্ট, আমরা পড়বো না, না পড়ে কই চলে যাব? রিড দ্য বলেন টাইটেল, আমরা টাইটেলটা পড়বো। টাইটেলটা পড়ে কোথায় চলে যাব? গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, দেন কি করব বলেন? আন্ডারলাইন keywords in the question, then search for those words in the passage, প্যাসেজে গিয়ে খুঁজে আবার ওটাকে আন্ডারলাইন করব। সব আমরা মোটামুটি ব্যাপারগুলো একটু মনে রাখার চেষ্টা করি। পুরো আইএলস রিডিংটা এবং লিসনিংটা আমরা 4 এবং 5 এটা দিয়ে সমাধান করব। 4 নম্বরটা বলেন, আন্ডারলাইন keywords in the question, তারপরে এই 4 আর 5 পড়ে আমরা সমাধান করব। 4 আর 5 তিনটা ইম্পর্টেন্ট পরামর্শ আছে। রিড অ্যাট, খুব বেশি ফাস্ট পড়লে যদি মিসিং করে আবার আমারে পড়তে হয় তাহলে তো আমার ইনএফিশিয়েন্সি রিড করে। নর্মাল স্পিডে পড়বো আর যেখানে কিওয়ার্ড আছে ওটা ভালো করে পড়বো, ওই লাইনটা দাগ দিয়ে ভালোভাবে বুঝবো। আবার একটা ব্যাপার থাকে, মিস এনি ডিফিকাল্ট কোয়েশ্চেন। রিডিং প্যাসেজ 1 হোক 2 হোক বা 3 হোক, দু একটা কোয়েশ্চেন থাকে কঠিন, যদি আপনি ওটাতে মানে ওটা খুব যারা এক্সট্রিম লেভেলের ভালো তাদের জন্য,
ওটাতে আপনি 5 মিনিট ব্যয় করে ফেললেন, তাহলে তো অন্যগুলো আনসার করতে পারবেন না। 1 ঘন্টা 40 মিনিট, প্রতিটা প্রশ্নের জন্য 1.5 মিনিট, তাহলে একটাতে 2 মিনিট 2.5 মিনিটের বেশি যদি কঠিন হয় 2 মিনিটের বেশি নেওয়া যাবে না। সামনেটা যাব আমরা, সেটা একটা ব্যাপার আছে। কিছু কিছু বিষয় যদি বোঝা না যায় তাহলে আমরা ওই লেভেলে নিয়ে যাব কোনটা কঠিন আর কোনটা ইজি। দেখবেন কিছু উত্তর আছে সহজেই বোঝা যাচ্ছে, লাইনটা ছোট, প্যাসেজে হয়তো খুঁজে পাবো। কিছু লাইন আছে অনেক বড়, তাহলে এটা বাদ দিতে পারি। আমরা 4 এবং 5 দিয়ে আইএলটিএস সমাধান করব। 4 নম্বর বলেন, আন্ডারলাইন keywords in the question। 5 নম্বর, সার্চ ফর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। এটাই আমাদের কাজ। এটা $10, আপনারা কিনে নিতে পারেন, ভালোই। ভিডিওটা $10 অনলাইনে সাইমনের। এখন আমরা কোয়েশ্চেন্স 1 to 9 সমাধান করব। আমরা সরাসরি কি করব, প্যাসেজ না পড়ে কই চলে যাব বলেন? 1 নম্বর পড়া, 2 নম্বরটা কি ছিল? রিড দা টাইটেলটা পড়বো। চলেন আমরা টাইটেলটা পড়ি। টাইটেলটার নাম কি? দ্য স্টোরি অফ সিল্ক। যেহেতু স্টোরি প্রেজেন্ট না পাস্ট, পাস্টের জিনিস বলবে, প্রেজেন্ট আসতে পারে। সিল্কের গল্প, সিল্ক রেশম, রেশম জাতীয় জিনিস। এটার নিচেরটার নাম হলো সাবটাইটেল, এটা পড়তে হয়, বা সাব হেডিং, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট লাক্সুরিয়াস ফেব্রিক ফ্রম এনশিয়েন্ট চায়না টু দ্য প্রেজেন্ট ডে। তাহলে আমরা বুঝতে পারলাম যে চায়না থেকে আসছে আর বর্তমানে এটা কাকে নিয়ে বলা হবে? সিল্ক। এবার আমরা প্রশ্ন নাম্বার 1টা পড়ব। তার আগে ইনস্ট্রাকশন জানবো। কোয়েশ্চেন্স 1 to 9, কমপ্লিট দ্য নোটস বিলো। এই নোট পূরণ করতে হবে। পরে বললো চুজ ওয়ান ওয়ার্ড অনলি, একটা করে ওয়ার্ড চুজ করো। কোত্থেকে নেব আমরা এগুলো? প্যাসেজ। কার জন্য? ফর ইচ আনসার। নেক্সট, রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 9 অন ইউর আনসার শিট। এই কথাটা কেন ইম্পর্টেন্ট? ধরেন ওয়ার্ডটা প্যাসেজে আছে, আমি ওয়ার্ডের সিঙ্গুলারে দেওয়া আছে, আমি প্লুরাল লিখতে পারবো না। ওয়ার্ডটা আইএনজি দেওয়া আছে, আমি চেঞ্জ করতে পারবো না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ। লিসনিং এ কখনো কখনো যেটা শুনছেন ওটা একটু চেঞ্জ করা যায়, রিডিং এ যাবে না। এটা তো রাইটিং টেস্ট না, কি টেস্ট বলেন তো? রিডিং। তাহলে এখানে বেশিরভাগ উত্তরই হবে একটা ওয়ার্ডে বা দুইটা ওয়ার্ডে বা এবিসিডি। ওটা আমরা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে একটা ওএমআর শিট দেবে আপনাকে, সে হয়তো পরীক্ষার জন্য আপনার কাছ থেকে 17,500 টাকা নেবে, বাট ওএমআর শিট হচ্ছে একটা। এটা ওএমআর শিট, একটু মোটা, কালার করা, বিজোড় অড নাম্বার গুলো কালার করা থাকে, আর যা নরমাল ওটা অন্য কালার দেওয়া থাকে বা একটু কম থাকে, একটা ব্ল্যাঙ্ক দেওয়া মানে বোল্ড করে দেওয়া, যাতে স্টুডেন্টরা 1-এর জায়গায় 2 না লিখে আসে, স্পষ্ট করে নাম্বারটা তার চোখে পড়ে। স্টুডেন্টদের প্রায় ভুল হয় যে আমি 24, মনে করেন 25-এর উত্তর সে 24-এ লিখে আসছে, বাকি সবগুলোই তো ভুল করছে, তাই না? যাতে ভুল না হয় তার জন্য উত্তর লিখতে হয় পেন্সিল দিয়ে, আপনি ইরেজ করে আবার ঠিক করতে পারবেন। সেকেন্ড যেটা, আপনাকে বোল্ড করে দেওয়া থাকে। এখানে ঘর থাকবে 40টা, লিসনিং এর জন্য আবার রিডিং এর জন্য। দুইটার জন্য কি দুইটা ওএমআর শিট? না, একটা ওএমআর শিট, অপর পাশে রিডিং। তাহলে রিডিং এর এই 40টা কোশ্চেন আনসারের জন্য কয়টা শিট? মাত্র একটা। এই এক একটা ঘরে উত্তর করব আমরা। আমাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 9 অন ইউর আনসার শিটের 1 থেকে 9-এর ঘরে উত্তরগুলো লিখতে হবে আমাকে। 1 থেকে 9-এর ঘরে, তার মানে হচ্ছে এই যে আনসার শিট 1, এখানে একটা উত্তর লিখবো, প্যাসেজ থেকে একটা করে ওয়ার্ড নিয়ে উত্তরটা লিখবো, ব্যাস আমাদের ইনস্ট্রাকশন জানা হয়ে গেল। নাও এখন আমরা প্রথম প্রশ্নটা পড়ব। উপরের হেডিংটা পড়ে নিতে হবে, দ্য স্টোরি অফ সিল্ক, তার মানে এটা সিল্কের বর্তমান নিয়ে না, স্টোরি, গল্প। আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, বোল্ড, এখানে আবার দেওয়া আছে বোল্ড, তার মানে এটা হচ্ছে আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না এবং তার সাথে সম্পর্কিত। আর এটা হলো সিল্ক রিচেস রেস্ট অফ দা ওয়ার্ল্ড, এটা নিয়ে কিছু প্রশ্ন ফলো করতে পারতে হয়।
early silk production in China around 3000 BC according to legend. Now কোশ্চেনে কিওয়ার্ড দেওয়া থাকে, কিওয়ার্ড গুলো কি কি? যেগুলো আপনার কাছে মনে হয় কিওয়ার্ড ওটাই কিওয়ার্ড। আরেকটা হচ্ছে যেটা নাম্বার থাকে, সহজে চোখে পড়ে। প্রপার নাউন, কোন একজন ব্যক্তি, শহরের নাম বা কোন একজন সায়েন্টিস্ট বা রিসার্চারের নাম সহজে চোখে পড়ে, ওটা আপনি সহজেই ইজিলি ডিটেক্ট করতে পারবেন। তা আমাদের এই প্রশ্নে কিওয়ার্ড আছে, একের আগে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা হলো 3000 BC according to legend silkworm cocoon fell into emperor, এম্পায়ারের সাথে এস আছে, ওয়াইফের সাথেও কি আছে, ব্যাস। এখন আমরা এখান থেকে তিনটা জিনিস শিখব, এজন্য আমি আপনাকে এটা লিখতে বলবো। নাও যে লাইনটা আপনার দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু লিজেন্ড। অ্যাকর্ডিং টু লিজেন্ড এই লাইনটা দেওয়া আছে, আপনি লাইনটা লিখবেন। এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু লিজেন্ড, এরপরে একটা কমা দেওয়া আছে। অ্যাকর্ডিং টু লিজেন্ড দেওয়া নাই, সমস্যা নাই। অ্যাকর্ডিং টু লিজেন্ড আপনি এতটুকু লিখেন। তারপরের লাইনটা, এটা আমাদেরকে একটু লিখতে হবে। সিল্ক ওয়ার্ম শেষ। এটা ওয়েল, এবার আমরা বুঝি। আপনি লিজেন্ড মানে জানেন বিখ্যাত লোক, এখানে আগে লিখে নেন, তাহলে আপনার সবকিছু ধরতে সুবিধা হবে। নাও লিজেন্ডের মানে লিখে রাখেন। লিজেন্ড মানে হলো স্টোরি। লিজেন্ড মানে কি ভাই? স্টোরি। লিজেন্ড মানে তো আমরা জানি একজন বিখ্যাত ব্যক্তি, কিন্তু এখানে লিজেন্ড মানে কি বলুন? স্টোরি, গল্প অনুযায়ী। এটা মিনিং হলো গল্প। ডিকশনারি থেকে মিনিংটা বের করা। নাও এখানে এই বাক্যের এই গ্যাপের মধ্যে কি বসবে এটা আগে থেকে গেস করলে 30% উত্তর আপনার কারেক্ট হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং হলো 100%, কিছু কিছু গ্রামার নলেজ আপনাকে হেল্প করবে। প্রথম কথা হচ্ছে সিল্কওয়ার্ম কোকুন, কোকুনের সাথে এস আছে নাকি নাই বলেন, তাহলে এটা সিঙ্গুলার। অনেকগুলো কোকুন না, একটা। একটা বাক্যের ভার্বের নিচে দাগ দেবেন আপনি, ফেল ইনটু। আপনি এখানে ফেল ইনটু পেয়েছেন, প্যাসেজে গিয়ে হয়তো ফেল ইনটু পাবেন না, এর সিনোনিম পাবেন, ফেল ইনটু। পড়লো, কোথায় পড়লো বলেন? এম্পারারস ওয়াইফস, ওয়াইফের সাথে একটা এস আছে না, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে। বলেন অ্যাপোস্ট্রফি এস মানে কোন জিনিসের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকা মানে পজিটিভ কেস। কোন কেস বলুন তো? পজিটিভ কেস। যেমন টিচারের পজিটিভ কেস কোনটা? টিচার্স। কুল। আমি একটা বানাচ্ছি, ধরেন স্ত্রী, ওয়াইফ। ওয়াইফের অবজেক্টিভ কেস কোনটা? ওয়াইফই হবে। স্ত্রীর ইংলিশ কোনটা? স্ত্রীর ভাই, ওয়াইফস ব্রাদার। ডাবল পজিটিভও ওয়াইফস, পজিটিভ কেস। বলেন এরপরে নাউন হয়, এরপরে কি হয় বলেন তো? নাউন হয়। এবার আপনি খেয়াল করেন, এম্পারারস এর পরে দেওয়া আছে অ্যাপোস্ট্রফি, বলেন রাজার। ওয়াইফস এর পরে, ওয়াইফের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানে কি বলেন? স্ত্রীর।
এবার আমরা মিনিংটা করব। সাবজেক্ট ভার্ব পাশাপাশি রাখলে মিনিং বের হয়ে যাবে। বলেন সিল্কওয়ার্ম কোকুন, পুরো বাক্যের ভার্ব কোনটা বলেন? ফেল ইনটু মানে কি বলুন? পড়ল। একটা গুটি পড়ল, রাজার স্ত্রীর কোথায় পড়ল? এটা আমাদের চেয়েছে, ওটা খুঁজে বের করতে হবে। রাজার স্ত্রীর। নাও বলেন কিওয়ার্ড আছে আমাদের দুইটা। প্রথম কিওয়ার্ড কোনটা? 3000। আর 2 নম্বরটা কোনটা? এম্পারারস ওয়াইফ। আমরা আমাদের পরামর্শ অনুযায়ী আগাবো। কিওয়ার্ড দাগ দিলাম। এবার প্যাসেজে গিয়ে কিওয়ার্ড গুলো খুঁজবো। চলেন আমরা প্যাসেজে গিয়ে কিওয়ার্ড গুলো খুঁজি। চলেন পড়েন প্রথম লাইনটা। সিল্ক ইজ ফাইন স্মুথ ম্যাটেরিয়াল produced from the cocoon soft protective shells that are made by mulberry silkworms insect larvae. Legend has it that it was Leizu wife শব্দটা পাইছি আমরা, wife of yellow emperor ruler of China around 3000 BC। এই দুটো ওয়ার্ডই আমি দাগ দেব, wife 3000 BC। পড়তে থাকবো। দেখি কোথায় পড়লো। One account of the story goes that as she was taking a walk in her husband's garden, she discovered that silkworms were responsible for the destruction of several mulberry trees. She collected a number of cocoons. Cocoon শব্দটাও পেয়ে গেলাম আমরা, হয়তো এরপরে পাবো। And sat down to have a rest. It just so happened that while she was sipping some tea, one of the cocoons, আমাদের দরকার হলো সিঙ্গুলার, এখানে আমরা সিঙ্গুলার পেয়ে গেলাম, that she had collected, পরে দেওয়া আছে, landed in the hot tea and started to unravel into a fine thread। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি নিচের লাইনে পড়ে। It just so happened while she was sipping some tea, sip মানে খাওয়া, sip মানে কি বলুন? পান করা। চা খাচ্ছিল, one of the cocoons মানে একটা কোকুন, that she had collected landed in the hot tea and started to unravel into a fine thread। এই লাইনটা আমরা আবার পড়বো। পড়েন তারপরে বলেন উত্তর কোনটা হয়। ব্যাস। One of the cocoons that she had collected landed in the hot tea। এবার প্রয়োজনে আপনি মেলান যে landed মানে পড়া, landed মানে বলুন তো পড়া, এর পরিবর্তে কোন ওয়ার্ডটা দেওয়া আছে এখানে? fell into দেওয়া আছে, তার মানে প্যারাফ্রেজিং সিনোনিম ইউজ করছে। ভেরি গুড। fell into। আমার দরকার দুইটা ওয়ার্ড নাকি একটা ওয়ার্ড? আর একটা ওয়ার্ড হবে নাউন, তাহলে আমি নাউন হিসেবে কোনটা লিখবো? এখানে লাইনটা পড়ে দেখি। fell into যেখানে ছিল আমাদের landed in the hot tea। তাহলে বলেন কোনটা উত্তর হবে? হট না টি না অন্য কিছু? বলেন কোনটা উত্তর? অনলাইন ভার্সন টি টি টি। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম, উত্তর হচ্ছে টি। দ্যাটস ইট। আমাদের উত্তর হলো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে টি। নাও এখান থেকে আমার কিছু গ্রামার শেখানোর আছে। One of the cocoons landed in the hot tea. Emperor's wife flat tea. It just so happened. পুরোটা করতে গেলে আমার একটু সময় লাগবে, বাট আজকে আমি চাচ্ছি না, পরের দিন ইনশাআল্লাহ শেখাবো ছোট্ট একটু উত্তর, যেটা আপনার উত্তরের জন্য লাগবে, আপনি অতটুকু লিখেন। একটা গ্রামার শিখবো আমরা এখান থেকে। হট টি। Landed in the hot tea। ব্যাস, ভেরি গুড। এবার আপনি খেয়াল করেন, প্রায় সময় আপনি স্পিকিং করতে যান এবং রাইটিং করতে যান, বা ক্যান্ডিডেটরা করে ওয়ান যুক্ত ওয়ান অফ বলে, পরে সে প্লুরাল করতে ভুল করে, সে এখানে কোকুন লিখে দেয়। তাহলে ছেলেদের মধ্যে একজন ইংলিশ হবে ওয়ান অফ দা বয়েজ, টিচার্সদের মধ্যে একজন ওয়ান অফ দা টিচার্স। এই প্লুরালটা দিতে সে ভুল করে, আমরা ভুল করব না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে, ভুলটা যেটা করে ক্যান্ডিডেটসদের, এভাবে লিখে ওয়ান অফ দা, ধরেন টিচার্স, তারপরে ইজ আর এই পার্থক্যটাতে সে ভুল করে। সে সাবজেক্ট চিন্তা করে টিচার্স, আমাদের এখানে অফ আস, অফ কি বলেন? প্রিপজিশনের পরে কি বসে? সাবজেক্ট নাকি অবজেক্ট? অবজেক্ট। তাহলে পুরো বাক্যের সাবজেক্ট কোনটা বলেন? ওয়ান। ঠিক উপরের লাইনে সাবজেক্ট কোনটা বলেন? ওয়ান। ওয়ান অফ দা কোকুনস মানে কি একটা কোকুন। কয়টা কোকুন? এজন্য কোশ্চেনে কি দেওয়া? কোকুনস দেওয়া না কোকুন দেওয়া? কোকুন দেওয়া। ল্যান্ডের জায়গায় কি লেখা আছে বলেন? এটারে বলে প্যারাফ্রেজিং।
এম্পারারস ওয়াইফস কিসের মধ্যে পড়লো বলেন? হটটি, কিন্তু আমি লিখতে পারবো একটা ওয়ার্ড, তাই লিখবো কি? টি। আমার লাগবে নাউন, হট তো অ্যাডজেক্টিভ। শেষ একটা প্রশ্ন। ওয়ান্ট অ্যাকাউন্ট অফ দা স্টোরি। হ্যাঁ, অ্যাকাউন্ট, বর্ণনা। One account of the story goes, one account is, one description is. Account মানে description. Description বর্ণনা। গল্পের একটা বর্ণনা মতে লিজেন্ড মানে গল্প, গল্প স্টোরি উপরে দেওয়া ছিল কোনটা বলেন? লিজেন্ড হ্যাজ ইট। এর মানে কি বলেন? গল্প মত। স্টোরি তো সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? ওয়ান অ্যাকাউন্ট। গল্পটার একটা বর্ণনা মতে সে যখন হাঁটছিল, বা শেষ একটা প্রশ্ন। পরেরটায় চলে যাই আমরা। Second question, emperor's wife invented a to pull out silk fibers. এবার আমি ফলো করতে পারবো। বলেন আ আছে, আয় নিচে দাগ দিবেন, আগে লিখে নেন, তাহলে আপনি দাগ দিতে সুবিধা হবে। Emperor's wife invented a to pull out silk fibers. Well, hopefully আপনি লিখছেন। এবার যে গ্রামারটা আপনি শিখবেন, এটা আপনার লিসনিং এবং রিডিং দুটাতে প্রচুর হেল্প করবে, এমনকি রাইটিং এও। সেটা হচ্ছে আ বা আন। আয়ের নিচে দাগ দেন আপনি। আ অথবা আন এর পরে গ্যাপ ফিলিং এ সারা জীবন বলেন সিঙ্গুলার কমন নাউন, কোনো ব্যতিক্রম নাই। সবসময় কি বসবে? সিঙ্গুলার কমন নাউন, এর কোনো ব্যতিক্রম হবে না। এরপরে নাউন বসবেই আ অথবা আন থাকলে। এরপরে কি বসবে বলেন? সিঙ্গুলার কমন নাউন। ব্যাস, ঠিক আছে। এখন উপরের লাইনে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এ বাক্যের সাবজেক্ট কোনটা? এম্পারারস ওয়াইফ ইনভেন্টেড আ টু পুল আউট সিল্ক ফাইবারস, কোনটা সাবজেক্ট? এম্পারারস মুখে মনে হচ্ছে। উপরে আমরা শিখলাম, আপনি নিচে দাগ দেন, এম্পায়ারের সাথে এস আছে, এটা পজিটিভ কেস। এটা কোন কেস? উপরে দেখেন এটা কেসের চার্ট, কেস। উপরে কি? সাবজেক্টিভ, দেন অবজেক্টিভ, পজিটিভ, আর কোনটা? পজিটিভ কেস ও সাবজেক্ট হয় না, ও সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। পুরো বাক্যের সাবজেক্ট হলো ওয়াইফ। সাবজেক্ট কোনটা? ওয়াইফ। ওয়াইফের ভার্ব খুঁজে বের করেন। ইনভেন্টেড। ইনভেন্ট মানে লিখে রাখেন আবিষ্কার করা। ইনভেন্ট মানে কি? এখানে আপনি ইনভেন্টেড পেয়েছেন, প্যাসেজে আপনি ইনভেন্টেড পাবেন না। কি পাবেন বলেন? প্যারাফ্রেজ পাবেন, সিনোনিম পাবেন, তাই না? তাহলে ইনভেন্ট মানে আবিষ্কার করা, আবিষ্কারের একটা সিনোনিম বলেন, তাই না? হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে, রাইট? ধরতে পারছেন ভালোভাবে। ডিসকভার হতে পারে। একটা নতুন ভোকাবুলারি আমি আপনাকে শিখাই দিই, সেটা হচ্ছে ডিভাইস। ডিভাইস, ডিভাইস মানে আবিষ্কার করা। ডিভাইস মানে কি? আবিষ্কার করা। যন্ত্র আছে না, যন্ত্র। নাউন হলে ডিভাইস, মনে হয় সি দিয়ে করে না, এস দিয়ে করে, হোয়াট এভার ইট ইজ, ডিভাইস মানে আবিষ্কার করা। ইনোভেট আরেকটা। তাহলে এবার বাক্যের মিনিংটা করব। কিভাবে করতে হয়? সাবজেক্ট ভার্ব পাশাপাশি রাখলে মিনিং বের হয়ে যায়। সাবজেক্ট হলো ওয়াইফ, বাক্যের ভার্ব কোনটা বলেন? ইনভেন্টেড। অর্থ কি দাঁড়ায়? স্ত্রী, রাজার স্ত্রী আবিষ্কার করলো। আ একটা কি আবিষ্কার করলো? মোবাইল না কম্পিউটার? এখন এই আবিষ্কারের পেছনে উদ্দেশ্য কি? হাজবেন্ডকে সারপ্রাইজ করে দেওয়া? না, উদ্দেশ্যটা কি বলেন? পুল আউট মানে টেনে টেনে বের করা। এখানে পুল আউট আছে, আপনি তাও পাবেন না প্যাসেজে, সিনোনিম পাবেন।
তারপরে কি বলেন সিল্ক ফাইবার্স, এটারও প্যারাফ্রেজ করবে, আগে সিল্ক পরে ফাইবার্স, প্যাসেজে দেখা গেল যে ফাইবার্স আগে সিল্ক পরে, এই কাজটা করবে। আর এই প্রশ্ন সিরিয়াল মেনটেন করে। আমাদের এখানে একটা ওয়ার্ড আছে কিওয়ার্ড, আরটা কোনটা ইনভেন্টেড, পুল আউট, এগুলো আমরা দাগ দিলাম, এই শব্দগুলো আমরা প্যাসেজে গিয়ে খুঁজবো যতটুকু পড়েছি তারপরে। এখন যে কাজটা করতে ভুলবো না সেটা হচ্ছে একের উত্তর যেখানে আমরা পেলাম এটা দাগ দিয়ে লিখবো। যেমন আমাদের একের উত্তর ছিল কোনটা টি, এটা আমি দাগ দিব। এই দাগ দেওয়ার সুবিধা, শুধু এভাবে দাগ দেবো না, পাশে লিখে রাখবো এটা এক। কারণ কিছু কিছু টাইপের কোশ্চেনের উত্তর আছে মেমোরি থেকে পেয়ে যাব, আর মেমোরি কোথায় আছে আবার যদি আমি দাগ দেওয়া থাকে সহজে খুঁজে পাবো, নাহলে আবার আমাকে পড়তে হবে। এটা এক। এখন আবার আমি কি এই লাইনটা পড়ে ফেলবো না, কারণ আমি একের পর থেকেই পড়বো। রাজার স্ত্রীর নাম ছিল লেইজু, চাইনিজ নাম। Found that she could win this thread around her fingers. Subsequently, she persuaded her husband to allow her to rear silkworms on a grove of mulberry trees. She also devised a special reel to draw the fibers from the cocoon into a single thread so that they would be strong enough to be woven into fabric. এই লাইনটা দুই তিনবার পড়েন। While it is unknown just how much of it is true, it is certainly known that silk cultivation has existed in China for several millennia. দুটো ওয়ার্ড আমরা এখান থেকে শিখব। She also devised a special reel to draw the fibers from the cocoon into a single thread so that they would be strong enough to be woven into fabric. এই লাইনটা আবার পড়ব প্রয়োজনে। She also devised a special reel to draw. draw এর পরিবর্তে একটা ওয়ার্ড আছে, বলেন তো সে draw মানে কি? টানা। draw মানে হলো টানা। কোন শব্দটা আছে? পুল আউট। হ্যাঁ, তাহলে এই লাইনটা আমরা কাছাকাছি আছে। সাইমন যেটা বলছে দাগ দেওয়ার জন্য। শি মানে কি? বলেন ওয়াইফ। এখানে শি বলছে, প্রশ্নে তো আর শি বলে নাই। প্রশ্নে কি বলছে বলেন? এটাকে কি বলে বলেন? প্যারাফ্রেজিং। শি অলসো ডিভাইস, আর ওখানে কি দেওয়া আছে? ইনভেন্টেড। আমাদেরও আছে, এখানেও আছে। এর পরে যে গ্রামারটা হয় সেই গ্রামারটা কি? আপনি যে লিখছেন বলেন কি লিখছেন? সিঙ্গুলার। এই লাইনে আমার সিঙ্গুলার কমন নাউন খুঁজতে হবে, কোনটা সেটা? She also devised a special reel to draw the fibers. এতটুকুই পড়ি। She also devised a special reel to draw the fibers from the cocoon. আমার লাগবে হচ্ছে একটা ওয়ার্ড। সে কি আবিষ্কার করছে? কোনটা বলেন? স্পেশাল না রিলস নাকি দুইটা বসাবো? কোনটা রিল বসাবো? রিল। Reel. রিল আমাদের উত্তর হচ্ছে রিল। বাস, চমৎকার, ভালো করছেন, সুন্দর হয়েছে, কুল। এবার আমরা এটুকু লিখে নেই যতটুকু উত্তর আছে। স্পেশাল শব্দটা কি বলুন? অ্যাডজেক্টিভ। আরো একটা গ্রামার আপনাকে আমি শিখিয়ে দিই। ইনভেন্টেড হচ্ছে ভার্ব। ইনভেন্টেড কি বলেন? ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট মানে কি? আইএলসে নাউন বসে। গ্যাপ ফিলিং এ কখনো প্রোনাউন হয় না, সবসময় কি বসে? নাউন। এই এতটুকু পড়বো। টু ড্র দ্য ফাইবার্স ফ্রম দ্য কোকুন, এতটুকু আপনি লিখে নেন। শি অলসো ডিভাইসড আ শেষ। রিলের ছবি দেওয়া আছে, একটু পরে মনে হয়। না দেওয়া থাকলে আপনাকে রিল ছবি সহকারে দেখাই দিচ্ছি। লিখে নেবেন পুরোটা, দেন আপনি অনেক কিছু রিলেট করবেন। প্রতিটা প্যাসেজে আপনি লিখে লিখে শেষ করবেন ফার্স্টে, এতে আপনার ইমপ্রুভমেন্ট বেশি হবে এবং কুইক হবে। স্পেশাল রিল টু ড্র দ্য ফাইবার্স ফ্রম দ্য কোকুন। গেল আমাদের এটা। নাও শি সাবজেক্ট, বাক্যের ভার্ব কোনটা? ডিভাইস। ডিভাইস মানে আবিষ্কার করা। ইনভেন্টর, ডিভাইসড। আছে, এর জন্য কোন ওয়ার্ডটা বসছে বলেন? রিল। নাও আমাদের রিল শব্দটার মানে কি? আপনারা ঘুরি ওড়াতেন না? হ্যাঁ, রিল। এটা এক ধরনের রিল, এই যে পেঁচাচ্ছে।
তাই তো রিল পেয়ে গেলাম, সুতার রিল। হ্যাঁ, নাটাই, নাটার মধ্যে পাচায়। তাহলে উনি এরকম একটা, হ্যাঁ, রিল। she also devised a special reel, কেন করলো সে? ড্র, ড্র এর জায়গায় কোনটা বলছে? পুল আউট। তাহলে আমার একটা ভোকাবুলারি স্টক বেড়ে গেল। ড্র এর জায়গায় কি বসাইতে পারি? পুল আউট। প্রশ্নে বলা আছে সিল্ক ফাইবার্স, কিন্তু এখানে দিছে ফাইবার্স ফ্রম দা, এই কোকুন মানে কি? সিল্ক। প্যারাফ্রেজিং করছে, ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দিছে, ডান। থার্ড কোশ্চেনে চলে যাই আমরা। একটা ওয়ার্ড আছে, প্যাসেজে যাদের আছে তাদের কাছে দেখে নেন। সেভরাল মিলেনিয়া, মিলেনিয়া নিচে দাগ দেন। মিলেনিয়া আছে না, মিলেনিয়াটা সিঙ্গুলার না প্লুরাল বলেন? অনলাইন ভার্সন বলেন, বলেন। সিঙ্গুলার সিঙ্গুলার স্যার। দেখে Plural, সিঙ্গুলার sir. মনে হচ্ছে না? এটা প্লুরাল, Plural. প্লুরাল। লিটারাল আছে তো, হ্যাঁ। ওয়েল, তাহলে Agenda, 1000 millennia. বছর বলেন 1 মিলেনিয়াম, 2000 বছর বলেন 2 মিলেনিয়া। ওকে, মনে রাখবেন কিভাবে? কিছু কিছু শব্দের সাথে কোথাও আ কোথাও আম, ফলের মধ্যে কোনটা যায়, আ নাকি আম? আম। মিষ্টি যেটা খুব দামি ওটা কম, ওটা সিঙ্গুলার, ঠিক আছে? অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা বলেন কোনটার সাথে ফল আছে? অ্যাজেন্ডাম, তাহলে ওটা সিঙ্গুলার। ওকে, মেমোরেন্ডাম, মেমোরেন্ডা কোনটার সাথে ফল আছে? ব্যাস, ঠিক আছে, তাহলে ওটা সিঙ্গুলার। মিলেনিয়াম আ থাকলে প্লুরাল, প্লুরাল। সেভারাল মিলেনিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। থার্ড কোশ্চেন, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, অনলি ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। এবার এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম এটা অ্যাক্টিভ না প্যাসিভ। এটা প্যাসিভ। যদি আপনার তারপরও প্রব হয় আমি অবশ্যই বুঝিয়ে দেব। অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, আপনি লিখে নেন অনলি। এখানে প্রডিউস পেয়েছেন, প্যাসেজে প্রডিউস পাবেন না, অন্য ওয়ার্ড পাবেন। এটা প্যাসিভ বাক্য। যদি আপনার মনে না থাকে প্যাসিভ কি, পৃথিবীতে প্যাসিভের একটাই স্ট্রাকচার, দ্বিতীয় কোনো স্ট্রাকচার নেই, তা আপনি কনফিউজড হওয়ার কোনো সুযোগও নেই। সেটা হচ্ছে টু বি ভার্ব বসবে, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো বসবে। এরপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এর বাইরে কোনো প্যাসিভ নেই, মাত্র একটা স্ট্রাকচার প্যাসিভের, এবং সেটা কি? টু বি ভার্ব লাগবে, আর পরে ভার্বের কি লাগবে? এখানে টু বি ভার্ব আছে, কোনটা? সেটা ওয়ার, আর ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা? অ্যালাউড। এখন ওয়ার দেখে আমাকে ধরে নিতে হবে ওয়ার অ্যালাউড, এটা তো ভার্ব, টু বি ভার্ব, টু বি ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে বাক্যের মিসিং কি বলেন? সাবজেক্ট নাই, কি নাই? সাবজেক্ট নাই। এখন কথা হচ্ছে শি এর সাথে ওয়ার বসাই না ওয়াজ বসাই, আর দে হইলে আমি জানি গ্যাপ ফিলিং এ কোনোদিন প্রোনাউন হয় না, যেহেতু ওয়ার আছে এখানে আমার কি ধরনের নাউন বসবে? সিঙ্গুলার না প্লুরাল? এটা মুখস্থ, প্লুরাল নাউন বসবে। এটা আমাকে সিঙ্গুলার নাউন লেখার ভুল থেকে বাঁচাবে, ছোট একটু নলেজ জানা। ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক মানে অনুমতি প্রাপ্ত ছিল, কি করার জন্য অনুমতি প্রাপ্ত ছিল বলেন? টু প্রডিউস সিল্ক, সিল্ক বানাইতে পারতো, সিল্ক তৈরি করতে পারতো। কারা সিল্ক তৈরি করতে পারতো? ওটা আমরা খুঁজবো প্যাসেজে গিয়ে। এবার আমাদের এখানে কিওয়ার্ড গুলো নিচে দাগ দেব, অ্যালাউড টু প্রডিউস সিল্ক, এগুলো আমার কিওয়ার্ড। প্যাসেজে গিয়ে এই টাইপের কিওয়ার্ড গুলো খুঁজবো।
4 আর 5 4 নম্বরটা পড়েন। আন্ডারলাইন keywords in the question, then search for those words in the, আর পড়বো কিভাবে? নরমাল স্পিডে। চলেন এবার আমরা নরমাল স্পিডে পড়তে থাকি যতটুকু পড়েছি। অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং, বলেন প্রোডিউসার সিনোনিম কি? সে প্রোডিউস তো ভার্ব ফ্রম, প্রোডিউসের সাথে আইএনজি করলে কি হয়? প্রোডিউসিং না? কিন্তু উনি ফর্ম চেঞ্জ করে দিচ্ছে, আবার সিনোনিমও ইউজ করছে, আরো ভালোভাবে ব্যাখ্যা দিচ্ছে। তাহলে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দিল। ওয়াজ solely restricted to plural noun পেয়ে গেছেন আপনার, আমার ধারণা restricted to women and it was they who were responsible for the growing, harvesting and weaving। এই তিনটার মানেও একটা শব্দ, সে শব্দটার নাম কি? গ্রোয়িং, হারভেস্টিং, উইভিং। এই তিনটার পরিবর্তে কোনটা ইউজ করা যায় বলেন? অনলাইন ভার্সন কোনটা? প্রডিউস। প্রডিউস, তাই না? আর প্লুরাল নাউন প্রডিউস। আমরা পেয়ে গেছি, এই লাইনটা পড়ি। অরিজিনালি সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ solely restricted to, পেয়ে গেলাম আমরা। কোনটা উত্তর হবে আমাদের বলেন? কারা বানাইতে পারতো বলেন? এবার কথা হচ্ছে রেস্ট্রিক্ট শব্দটা দেখে আমার কাছে বেখাপ্পা লাগতেছে। চলেন এই লাইনটার ব্যাখ্যা করে দিচ্ছি, রেস্ট্রিক্ট মানে কি। সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ রেস্ট্রিক্টেড টু উইমেন, এতটুকু আগে লিখে নেই আমরা। রেস্ট্রিক্টেড টু মানে সীমাবদ্ধ, লিমিটেড। ফার্মিং শুধুমাত্র নারীরাই করতে পারত। বা শেষ লাইনটা আমার লেখা। কেমব্রিজের ভোকাবুলারি গুলো খুব কমন। এখানে একটা নতুন ভোকাবুলারি আপনি পেয়েছেন, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড টু, আরটা হলো solely। কোনটা বলেন তো? solely। এবার আমি আপনাকে বেশ কিছু শব্দ লিখে দিচ্ছি, যে শব্দগুলো আপনি ঘুরে ঘুরে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। অনলির সিনোনিম হিসেবে এই তো, এই শব্দটা লিখে নেন। অনলি, এক্সক্লুসিভলি, solely, অ্যালোন, ইউনিক লিখে নেবেন। কথা কটা মাত্র অল্প কয়েকটা ওয়ার্ড। ঠিক তার পাশেরটাও লিখে নেবেন, এই দুইটা। একটু পরে এটা ব্যবহার আছে, বুঝছেন? solely, সিভলি, অ্যালোন, ইউনিক, বা শেষ গেল এই কথাগুলো আমাদের। ফোম, ফোম মানে টাইপ। যদি আপনি লিসনিং এ দেখেন ফোম কথাটা লেখা, আপনি মোটামুটি শিওর থাকেন সে ওই জায়গায় হয় টাইপ বসাবেন, তাহলে কাইন্ড বসাবে। অডিওতে সোর্ট বসায়, কখনো ইউনিট, রেয়ার কেসে জনরা বসায়, ভ্যারিয়েন্ট শব্দটা অনেক ইউজ হয়, ক্লাস শব্দটা ব্যবহৃত হয়, কেমব্রিজ 13 এ আছে এটা। সোর্সেস, লিসনিং এর প্রতি দুইটা লিসনিং একটা আছে সোর্সেস। ফোম, ফোম মানে বলুন টাইপ, কাইন্ড, সোর্ট, ইউনিট, জনরা, ভ্যারিয়েন্ট, ক্লাস, ভ্যারাইটি অথবা কি বলুন সোর্সেস। অনলি সিনোনিম কি? অনলি সিনোনিম কি বলুন? solely। কোশ্চেনে কোন শব্দটা দেওয়া? অনলি। প্যাসেজে কি দেওয়া? solely। ঠিক আছে, solely দেওয়া। নাও রেস্ট্রিক্টেড টু, এই শব্দটা আমার জন্য একটু নতুন। এই বিল্ডিং এর পার্কিং স্পেস ভাড়াটিয়ারাই ব্যবহার করতে পারবে। কারা পারবে বলেন তো? শুধু এটা পজিটিভ করেও বলা যায়, আবার নেগেটিভ করেও বলা যায়। নেগেটিভ করলে বললে রেস্ট্রিক্ট, নেগেটিভ দিয়ে বলা। নিচে উত্তরটা, উদাহরণটা লিখে দেওয়া আছে, লিখে নেন। The use of parking space is restricted to the tenants of this building। পার্কিং স্পেসের ব্যবহার শুধু এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের মধ্যেই কি বলুন সীমাবদ্ধ। লিখছেন
লিখে নেন, লাইনটাকে লিখে নেন। আমি 2 বার লিখি যাতে আপনি একবার লিখতে পারেন, ক্যাচ আপ করতে পারেন। বিল্ডিং। নাও এবার কোশ্চেন হচ্ছে ইউজ অফ পার্কিং স্পেস। এটাও ক্যান্ডিডেটসরা ভুল করে সাবজেক্ট কোনটাকে চিন্তা করে বলেন, পার্কিং স্পেস, কিন্তু সাবজেক্ট কোনটা? পার্কিং স্পেস কেন সাবজেক্ট না, কার পরে আছে বলেন? প্রিপজিশনের পরে আছে। সাবজেক্ট কোনটা বলেন? ইউজ। এটা নাউন, এটা ভার্বও না। দা ইউজ, ইউজ অফ পার্কিং স্পেস। পার্কিং স্পেসের ব্যবহার বলেন সীমাবদ্ধ। যদি আমি স্পেসের জায়গায় স্পেসেস দিতাম তাহলে কি করতাম? ইজের জায়গায় আর লিখতাম। দেখি অনলাইন ভার্সন কি বলেন, অনলাইন ভার্সন কি করতাম বলেন তো? ইজ থাকতো না, আর লিখে দিতাম আমরা। ইজ থাকতো, ইজ ইজ থাকতো, কারণ স্পেস বা স্পেসেস এগুলো কি না, সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা আমাদের? ইউজ, এটা সিঙ্গুলার, ইউজ এস হবে, ভার্ব হলে যা হবে। ইউজ ইজ রেস্ট্রিক্টেড, মানে ব্যবহার সীমিত। কার কাছে সীমিত? ভাড়াটিয়া। কার, কোন ভাড়াটিয়া? এই বিল্ডিং। পার্কিং স্পেসের ব্যবহার শুধু কারা করতে পারে বলেন? বিল্ডিং এর কারা? ভাড়াটিয়ারা, অন্য কেউ পারবে না। ঠিক একইভাবে সিল্কওয়ার্ম ফার্মিং কাদের হাতে সীমাবদ্ধ ছিল? কাদের কাছে বলুন? ওয়াজ রেস্ট্রিক্টেড টু ওমেন। এই ওমেন শব্দটা কই দেওয়া? এই লাইনের শেষে। বাট কোশ্চেনে কি বানাইছে বলেন? অনলি ড্যাশ ওয়্যার অ্যালাউড টু প্রডিউস সিল। শুধু কারা পারতো সিল বানাইতে? উমেনরা পারতো। কারা পারতো বলেন? উমেন। এখন এই উমেন এখানে কি অর্থে ব্যবহৃত হলো বলেন? সাবজেক্ট। কি অর্থে? এবার ওইখানে কি অর্থে ইউজ হয়েছে? টু এর পরে, প্রিপজিশনের পরে কি অর্থে ইউজ হয়েছে বলেন? প্রিপজিশনের পরে কি বসে? অবজেক্টরে কি বানাই দিছে কোশ্চেন? সাবজেক্ট। এটা প্যারাফ্রেজিং। সেন্টেন্স স্ট্রাকচার কি করা বলে বলেন? চেঞ্জ। সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ। আপনিও তাই করবেন রাইটিং এ এবং স্পিকিং এ। মেলোডিয়াস স্টাইলে আপনি লিখতে পারবেন তাহলে। ওয়েল, নেক্সট লাইনে এটার ব্যাখ্যা দেওয়া আছে। এটা একটা গ্রামার, বাট বুঝাইতে একটু সময় লাগবে, তাই আমি এটা বাদ দিচ্ছি। ইট ওয়াজ দে হু, ই আছে প্লুরাল হবে। আমি কোনটা লিখবো? ওম্যান, এম ই এন লিখবো। এম এ এন হলে সিঙ্গুলার, আর ই এন হলে কোনটা? প্লুরাল। আমাদের এখানে কোনটা আছে? প্লুরাল। ব্যাস। ইট ওয়াজ দে হু আর রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং, হারভেস্টিং এন্ড উইভিং। পরেরটা চলে যাব আমরা, পরেরটাও বেশ সহজ। নেক্সট কোশ্চেনে চলে যাই। অনলি ড্যাশ ওয়্যার অ্যালাউড টু ওয়্যার সিল্ক। এটাও কি বলুন, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। অনলি ড্যাশ ওয়্যার অ্যালাউড টু ওয়্যার সিল্ক। ওয়্যার মানে কি বলেন? পরিধান করা। কি পরিধান করা? সিল্কের জামা পরতে শুধু তারাই পারতো, সবাই পারতো না। অনলি আছে, অনলি সিনোনিম খুঁজবো বা অনলি পাবো, দেখবো কারা পারতো। প্যাসেজে আমরা পাবো। সিরিয়াল মেনটেন করবে। একটু আগে ওম্যান যেখানে ছিল ওটা আমরা দাগ দিয়ে নেই, এটা আমাদের কোশ্চেন নাম্বার 3, তাই না? পরের লাইনে আমরা পাবো silk quickly grew into a symbol of status, and originally only royalty were entitled to have clothes made of silk. এলানটা আমরা 3-4 বার পড়ি, মনে মনে পড়েন। only royalty were allowed to, entitled to have clothes made of silk। উত্তর কোনটা বলেন? অনলাইন ভার্সন কোনটা আসবে বলুন তো? রয়্যালটি। দ্যাটস রিয়েলি কুল। তাহলে আমাদের একটা নতুন ভোকাবুলারি চলে আসলো। রয়্যালটি মানে কি? বই বিক্রি করলে বই বিক্রি করা থেকে কি পাওয়া যায়? রয়্যালটি পাওয়া যায়। বাট এখানে দিস আ ডিফারেন্ট কাইন্ড অফ রয়্যালটি। দুটা ভোকাবুলারি আছে আমাদের। রয়্যালটি শব্দটার মিনিংটা লিখে নেন। সম্ভ্রান্ত পরিবারের মানুষজন, স্ট্যাটাস, দ্যাটস কল্ড রয়্যালটি। এটা প্লুরাল অর্থে ইউজ হয় রয়্যালটি। এটা কেমব্রিজ থেকে না রয়্যালটি।
or status, রয়্যাল ব্লাডের লোকজন, রাজকীয় ব্যক্তিবর্গ। আরেকটা শব্দ আছে বলেন এন্টাইটেল, কোনটা আছে বলেন তো? এন্টাইটেলড। এন্টাইটেলড মানে হলো টু হ্যাভ রাইট টু ডু সামথিং। এই শব্দটা আপনি ইউজ করবেন। টু হ্যাভ রাইট টু ডু সামথিং, টু হ্যাভ রাইট টু ডু সামথিং, ব্যাস ঠিক আছে, এন্টাইটেলড। মজার কিছু ব্যাপার ঘটছে এখানে। অনলি রয়্যালটি ওয়ার এন্টাইটেলড টু হ্যাভ ক্লোথস, তারপরে কোনটা বলেন? মেড অফ সিল্ক। বলেন তো মেড অফ সিল্ক এটা কি কোনো ভার্ব কিনা? আপনাদের এর আগে আমি ক্লাসে শিখেছি প্রতিটা বাক্য সে ছোট করে লেখে বা বড় করে লেখে, শর্ট ফর্মে লেখে। লাইনটা লিখে নেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। লিখে নেন, রয়্যালটি ওয়ার এন্টাইটেলড। আপনি জানেন এখানে ছোট কোন জায়গায় করা আছে? মেড অফ সিল্ক। এই স্ট্রাকচারের প্রতি আপনার দক্ষতাটা নিয়ে আসা খুবই ইম্পর্ট্যান্ট। আমি চেষ্টা করব প্রতিদিনই আপনাকে এগুলো বুঝিয়ে স্ট্রাকচারে এক্সপার্ট করার জন্য। বাক্যের সাবজেক্ট বলেন, সাবজেক্ট কোনটা? রয়্যালটি হলো সাবজেক্ট, এটা আমাদের উত্তর। পুরো বাক্যের ভার্ব কোনটা? ওয়ার, ভেরি গুড। ওয়ার এন্টাইটেলড, এন্টাইটেলড মানে আমরা ধরলাম কি যেন অধিকার থাকা, অ্যাডজেক্টিভ অর্থ ইউজ হয়েছে এটা। এন্টাইটেলড। প্রশ্নে কি দেওয়া বলেন? ওয়ার। কি দেওয়া আছে? ওয়ার। আর এখানে কি দেওয়া আছে? ওয়ারের পরিবর্তে কোনটা দেওয়া বলেন? জামা কাপড় পরা, ইংলিশ কি বলুন? হ্যাভ ক্লোথস। ওয়ারের পরে কি পরতো তারা? কিন্তু এখানে বলছে জামা কাপড় পরতো যা কি দিয়ে তৈরি। এখন কথা হচ্ছে মেড কি কোনো ভার্ব কিনা আগে বলেন? ক্লোথস কোনো সাবজেক্ট কিনা? বলেন ক্লোথ সাবজেক্ট না, মেডও কিনা ভার্ব না। আমি শিওর হইতে পারি কিভাবে বলেন? টু, টু এর পরে হ্যাভ, হ্যাভ মানে ওয়ার, হ্যাভ মানে কি? জামা কাপড় পরা। ওয়ারকে প্রশ্ন করেন, হ্যাভ কি অর্থে ইউজ হলো এখানে? জামা কাপড় পরা, ওয়ার। ওয়ারকে প্রশ্ন করবেন কি পরা, কাকে পরা। কি পরা অর্থে দিলে একটা উত্তর চলে আসে, যে উত্তরটা চলে আসে সেটার নাম কি বলেন? অবজেক্ট। অবজেক্ট মানে নাউন, দ্যাটস গুড। এবং আমাদের এখানে সে নাউনটা কোনটা বলেন? ক্লোথস। তাহলে ক্লোজ কোনো সাবজেক্ট না, মুখস্থ বলেন ক্লোজ কি না? এরপরে কি বসতে পারে না? ভার বসতে পারে না, এটা শর্ট ফর্মে আছে, মেড অফ সিল্ক। এটা অ্যাক্টিভ মডিফায়ার না প্যাসিভ মডিফায়ার? গত 2 দিন আপনাকে আমি শিখাইছি এর আগে প্রথম ক্লাসে। এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন? কোনটা বলেন? আইএনজি দিয়ে থাকলে কি হইতো? অনলাইন ভার্সন। এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলুন? Active, active, মডিফায়ার। ওকে, এটা active, কি মডিফায়ার? active. প্যাসিভ, প্যাসিভ মডিফায়ার। আইএনজি থাকলে অ্যাক্টিভ। আইএনজি থাকলে কি হইতো? এটা ছোট করে লেখা, এটা বড় করে লিখলে কি দাঁড়ায়? Which are made. এটা বড় করে লিখলে আপনি ছোট করে অ্যাটলিস্ট লিখে নেন, যাতে আবার আপনার মন থাকে। কারণ আমি যতবারই শিখাই এটার এক্সপার্টিস আসাটা একটু কঠিন, কারণ ব্রেন অনেক কিছু শুনে বাট অল্প কিছুই প্রডিউস করতে পারে। ইট ইজ আ প্যাসিভ মডিফায়ার, a phrase, full stop. Order to make it a passive sentence, আর কি লাগবে? একটা টু বি ভার্ব লাগবে।
লিখে নেবেন। এটা আপনি অনেকবার শিখবেন, বাট তারপর অনেক সময় রিলেট করতে কষ্ট লাগবে কখনো কখনো। and the to be verb। ব্যাস। দেন আপনি নিজে চিন্তা করবেন যে এই লাইনটাকে যদি আমি এই ক্লোথস এর পরে বাক্য বানাবো, কি বানাবো? অ্যাক্টিভ না প্যাসিভ বাক্য বানাবো বলেন? প্যাসিভ। জামা কাপড় তৈরি হতো সিল দিয়ে, তখন আমার বাক্যটা কিভাবে আসবে? অনলি রয়্যালটি ওয়্যার হুইচ ওয়্যার মেড অফ। একটু পরে এই স্ট্রাকচার আবার একটা প্রশ্ন আছে সারপ্রাইজিংলি। প্রতিটা বাক্যই কেমব্রিজে সে ছোট করে দেয় নাহলে বড় করে দেয়। তখন হুইচ সাবজেক্ট, সাবজেক্ট নাম্বার 2, হুইচ এর ভার্ব কোনটা বলেন? ওয়্যার মেড। টু বি ভার্ব আছে কিনা বলেন? ভার্বে পাস্ট পার্টিসিপল আছে কিনা? তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এটাকে রিভার্স করেন, শর্ট করলে কি করতে হবে? হুইচ উঠাই দেব, আর কি উঠাই দেব বলেন? ওয়্যার উঠাই দেব। তাহলে দাঁড়াবে কি? অনলি রয়্যালটি ওয়্যার এন্টাইটেলড টু হ্যাভ ক্লোথস মেড অফ সিল্ক। উপরে তাই লিখস, শর্ট করে লিখছে সে। আমাদের উত্তর হয়ে গেছে। উত্তর কোনটা বলেন? রয়্যালটি। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। পার্টটা খুব ইজি। 5 নম্বর, সিল্ক ইউজড অ্যাজ আ ফর্ম অফ। দেখতে এটা কি মনে হয়, বাট অরিজিনালি কি? কথা হচ্ছে আপনি দেখেন এগুলোর প্রায় সময় এরপরে ফুল স্টপ দেওয়া নাই। দ্য স্টোরি অফ সিল্ক ফুল স্টপ দেওয়া আছে? দেওয়া নাই। এখানে দেখেন ফুল স্টপ নাই, ফুল স্টপ নাই। এগুলো ছোট ছোট ফ্রেজ আকারে লিখছে, কোনটা বাক্য আকারেও লিখে। বাট প্যাসেজে যান, প্রতিটাতে কি আছে? বাক্য শেষ হলে কমা আছে, দাঁড়িয়ে আছে, ফুল স্টপ আছে, সবই আছে। যখন সে শর্ট করে লিখে অনেক সময় সে টু বি ভার্ব, এ এন্ড দা এগুলো বাদ দিয়ে দেয় শর্ট করে লেখার সময়। 5 নম্বর বাক্যটা ঠিক এরকম। আগে লাইনটা পড়েন, অনুধাবন করেন এই বাক্যটা কি মনে হয়? অ্যাক্টিভ মনে হয় না প্যাসিভ মনে হয়? সিল্ক ইউজড অ্যাজ আ ফর্ম অফ, সিল্ক ইউজড অ্যাজ আ ফর্ম অফ, সিল্ক ইউজড অ্যাজ আ ফর্ম অফ। কি মনে হচ্ছে দেখে? কবিতা মনে রাখবেন, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, জানি না, বলবো না, জানার দরকার নেই। ব্যবহার করা, প্রশ্ন করেন কে ব্যবহার করতো? সিল্ক কে কে ব্যবহার করতো? জানি না। তাহলে বাক্যটা কি বলেন? আইডিয়াটা প্যাসিভ। বুঝাতে পারলাম? এটা শর্ট করে লেখা। একটু আগে আমি আপনাকে ফর্ম শব্দটা দেখাইছি না? ফর্মের নিচে দেখেন ওই ফর্মটার পরিবর্তে কি কি লেখা আছে একটু দেখেন, খোঁজেন। ফর্ম, তারপরে টাইপ, কাইন্ড, সোর্ট, ইউনিট, জেন্ডার, এই জাতীয় শব্দ। এবার গ্রামারের লেসন বলেন। অফ আছে, অফ কি বলেন? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট মানে কি? নাউন বসবে। পরে উদাহরণ দেওয়া আছে, ফার্মার্স ট্যাক্সেস কনসিস্টেড পার্টলি অফ সিল্ক। ফার্মাররা ট্যাক্স দিত কি দিয়ে? সিল দিয়ে। পার্টলি আংশিক, তারা সিল দিলে সরকার খুশি হইতো। সিল্ক ইউজড অ্যাজ আ ফর্ম অফ, তাহলে সিল্ক কি আকারে ব্যবহৃত হতো? এটা আমরা খুঁজবো। সিরিয়াল মেনটেন করে। সারপ্রাইজিংলি বাক্যটা সিল্ক ইউজড আছে, বাক্যটা এরকম, সিল্ক ওয়াজ ইউজড অ্যাজ আ ফর্ম অফ, অ্যাজ আ ফর্ম অফ, সিল্ক ওয়াজ ইউজড অ্যাজ আ ফর্ম অফ। আপনি এটাই লিখেন। সিল্ক ওয়াজ ইউজড অ্যাজ আ ফর্ম অফ, সিল্ক ওয়াজ ইউজড অ্যাজ আ ফর্ম অফ লিখে নিলাম আমরা। প্যাসেজ এবার আমরা খুঁজবো, চলেন খুঁজে বের করি। যতটুকু পড়েছি এরপরে দাগ দিতে ভুলবো না যে রয়্যালটি হচ্ছে আমার 4 নম্বর প্রশ্নের উত্তর।
The rules were gradually relaxed over the years until finally during the Qing dynasty, even peasants, the lowest caste, were also entitled to wear silk. Sometime during the Han dynasty, silk was so prized that it was also used as a unit of উত্তরটা পেরে গেছেন as a form of as a unit of online version কি উত্তর হবে বলেন তো Currency. currency Currency. currency তাই না silk was so prized that it was also used as a unit of currency it মানে কোনটা বলেন silk এখানে it ইউজ করা এখানে silk ইউজ করা was also used wasটা কেটে দিয়ে শুধু কি লিখছে ইউনিটের পরিবর্তে কোনটা ইউজ করছে তারা Unit. ফর্ম ইউজ করছে ফর্ম অফও ঠিক আছে আমার লাগবে একটা নাউন সেটা কোনটা কারেন্সি দ্যাটস দি আনসার পেরে গেলাম তো এটা নিয়ে অতটা আমরা টেনশন না হই বাট এই লাইনটা একটা কমপ্লেক্স বাক্য সিল্ক ওয়াজ সো প্রাইস দ্যাট এর অর্থ করেন এত দামি ছিল যে সে এত ক্লান্ত যে ইংলিশ করেন শি ইজ সো টায়ার্ড দ্যাট এটা এই স্ট্রাকচার সিল্ক ওয়াজ সো প্রাইস দ্যাট এত ভ্যালুয়েবল ছিল যে সিল্ক ওয়াজ অলসো ইউজড অ্যাজ এ ইউনিট অফ কারেন্সি গভর্নমেন্ট অফিসার্স আর পেড দেয়ার স্যালারি ইন সিল্ক অ্যান্ড ফার্মার্স পেড দেয়ার ট্যাক্সেস ইন গ্রেন অ্যান্ড সিল্ক তার মানে সিল্ক দিয়েও দিতে পারত পরেরটা যাব আমরা পাশে লিখে রাখবো আমার এটা কত নম্বর প্রশ্নের উত্তর কারেন্সি 5 নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি সিল্ক ইউজড ফর ম্যানি পারপাসেস কয়েকবার পড়েন সিল্ক ইউজড ফর ম্যানি পারপাসেস অ্যাক্টিভ না প্যাসিভ আইডিয়াটা ধারণাটা হ্যাঁ সিল্ক বিভিন্ন পারপাসে ব্যবহৃত হতো কোন শব্দটা মিসিং আছে মাঝখানে সিল্ক ওয়াজ ইউজড ফর ম্যানি পারপাসেস ইজি মানে কি ফর এক্সাম্পল এভিডেন্স ফাউন্ড আপ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 168 AD এই যে স্ট্রাকচারটা ছোট করে দিস বিভিন্ন জায়গায় কাটছে ওকে মেড ফ্রম সিল্ক একটু আগে আমরা এক জায়গায় মেড পেয়েছিলাম কোন একটা জায়গাতে মেড ফ্রম পেয়েছিলাম তার আগে কিছু শব্দ মিসিং ছিল এখানেও তার আগে মিসিং আছে এই লাইনটা কঠিন স্ট্রাকচারটা কঠিন এভিডেন্স ফাউন্ড আপ something made from silk around 160 AD একটা জিনিস অত্যন্ত সহজ সেটা হচ্ছে আমাদের এটা একটা কিওয়ার্ড আছে তাই না 168 তাহলে যে লাইনে 168 আছে সহজেই চোখে পড়বে চলেন দেখি 168 পাই কিনা পরেই পাবো কোথাও আছে না 168 আছে এই উত্তরটা ছোট ছোট স্ট্রাকচার না জানলে অনেকেই ভুল করবেন আপনি প্রশ্নটা দুইবার পড়েন তারপর দেখি উত্তরটা কি হয় এভিডেন্স ফাউন্ড আপ আপনি এভিডেন্সের জায়গায় সিনোনিম পাবেন ফাউন্ড আপ বাট ওই জিনিসটা কি দিয়ে তৈরি বলেন মেড ফ্রম সিল্ক সিল্কের তৈরি কোন একটা জিনিসের প্রমাণ পাওয়া গেছে আবার সেটা কত সালে 168 সালে দেখি উত্তরটা অনেকে ভুল করবে খেয়াল করবেন The earliest indication of silk paper being used was discovered in the tomb of a noble who is estimated to have died around 160 AD. তিনবার পড়েন quietly. The earliest indication of silk paper being used was discovered in the tomb of a noble who is estimated to have died around 168 AD. One more time. The earliest indication of silk paper being used was discovered in the tomb of a noble who is estimated to have died around 168 AD. খেয়াল করেন এভিডেন্সের পরিবর্তে কোন ওয়ার্ডটা আছে ইন্ডিকেশন অফও আছে আছে না অফ উত্তরের ধারে পাশে গিয়ে ভুল করা যাবে না ঠিক আছে আমার দরকার অফের পরে নাউন কি দরকার বলেন তো এখানে নাউন নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়া আছে অতিরিক্ত তথ্য সেটা কি থেকে আসবে সিল থেকে আসা জিনিস এবং সেটা কবে ওই প্রমাণটা পাওয়া গেছে এখন পাওয়া গেছে বাট ব্যবহৃত হতো কোন সময় 168 উত্তর কোনটা একদল বলবে আরেকটা একদল বলবে আরেকটা কোনটা বলেন তো Paper. উত্তর কোনটা বলেন
নাউন Paper. নোভেল হতে পারে, নোভেল। নোবেল হতে পারে, তাই না? এখন পেপার নোবেল দিয়ে তৈরি হয়, এটা তো হয় না। বিখ্যাত লোক সিল্ক দিয়ে তৈরি হয়, তা তো হয় নাই। তাহলে ম্যাচিং করে না, তাই না? এবার কবর অনেকে বলবে টুম, টুম মানে কি বলেন? কবর, কবর সিল দিয়ে তৈরি হয়, এটাও তো ম্যাচ করে না। আচ্ছা, এখন গ্রামার নলেজ আমাকে কিছুটা হেল্প করবে। একটু আগে আপনাকে আমি বলেছি দেয়ার আর ম্যাচিউর স্টুডেন্টস, ওই লাইনটাতে চলে যান যেখানে লিখছেন। পাইছেন? দেয়ার আর ম্যাচিউর স্টুডেন্টস, বলেন ঘুরে বলেন স্টুডেন্টস হু আর ম্যাচিওর। ঠিক একইভাবে উনি তাই করছে। বলেন সিল্ক পেপার, ঘুরে বলেন পেপার মেড অফ সিল্ক, মেড ফ্রম সিল্ক। এই স্ট্রাকচারটা গণহারে ইউজ হয় আইএলটিএস এ। আমি আপনাকে কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি এখানে, যেটা আপনার কাজে লাগবে। আগে প্রশ্নটা লিখে নেন, কারণ আপনি প্রশ্নটা লিখেন নাই এখনো। এভিডেন্স ফাউন্ড অফ সামথিং, ওই সামথিং আবার কি দিয়ে তৈরি? সিল্ক দিয়ে তৈরি। ওই এভিডেন্স পাওয়া গেছে 168 ক্যাপিটাল A ক্যাপিটাল D Anno Domini, মানে আফটার দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট, 168 খ্রিস্টাব্দ। এটি মানে খ্রিস্টাব্দ। কথা হচ্ছে এটা কোনো বাক্য না, বলে এটা কি না? এর সাবজেক্ট আছে কিন্তু কোনো ভার্ব নাই। মনে করতে পারেন স্যার ফাউন্ডটা ভার্ব বা এটা প্যাসিভ আছে। প্যাসিভ হইলে কোন শব্দটা মিসিং আছে এভিডেন্স এবং ফাউন্ডের মাঝখানে? ওয়াজ মিসিং আছে, এভিডেন্স ওয়াজ ফাউন্ড। কিসের এভিডেন্স পাওয়া গেছে? যেটাই হোক সেটা কি দিয়ে তৈরি? সিল্ক দিয়ে তৈরি, তাই না? আর এভিডেন্সটা কোন সময়কার? 168 AD। এখন এটা বাক্য হয়েছে, এভিডেন্স ওয়াজ ফাউন্ড আউট, প্রমাণ পাওয়া গেছে। নাও এই স্ট্রাকচারটা কেন আপনি শিখবেন? প্রথমত রিডিং এ আসে, আর লিসনিং এ 40টা কোশ্চেনের মধ্যে 4টা 5টা 6টা 7টা কোশ্চেন এভাবে আসে। সেটা কি বলে দিচ্ছি আপনাকে। ক্লথ হুইচ ইজ মেড অফ সিল্ক, ঘুরে কি বলবে? মানে সিল্ক ক্লথ, সিল্ক শব্দটা কোথায়? আগে। ঘুরে কি বলছে? ক্লথ আগে, হুইচ ইজ মেড অফ, একবার বলে মেড অফ, আরেকবার বলে মেড ফ্রম, আর বলতে পারে মেড আউট অফ। তিনটাই তাদের জন্য অ্যাকসেপ্টেবল। তিনটা উদাহরণ লেখার জন্য আমি আপনাকে টাইম দিই, লিখেন। ক্লথ হুইচ ইজ মেড অফ সিল্ক সমান বসায় সিল্ক ক্লথ, মেড ফ্রম বসাইতে পারে, একই মিনিং দেয়। ক্লথ তিনটাই লিখবেন, মেড আউট অফ সিল্ক সমান বসবে সিল্ক ক্লথ। তাহলে বলেন পেপার হুইচ ইজ মেড অফ সিল্ক, ঘুরে কি বলবে? হ্যাঁ, ফার্স্টে সিল্ক পরে পেপার। পেপার হুইচ ইজ পরে আবার কি বলেন? মেড এর পরে অফ বলে ফ্রম। সিল্ক ঘুরে কি বলবে? ওই একই জিনিস, সিল্ক পেপার। পেপার হুইচ ইজ মেড আউট অফ
সিল্ক, তাও সেম জিনিস বলেন, সিল্ক পেপার। এবার ট্রিম করার নিয়ম শিখাইছি আপনাকে, খাতার দিকে দেখান। ট্রিমিং করার নিয়মটা বলেন। রিলেটিভ প্রোনাউনের পরে কি থাকলে কোনটা কোনটা বাদ দেব? রিলেটিভ প্রোনাউনের পরে কি থাকলে দেখেন, আপনাদের কাছে লেখা আছে না আগে ক্লাসে, রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্ব থাকলে বাদ দেব কোনটা? রিলেটিভ প্রোনাউন আর টু বি ভার্ব। তাহলে বলেন হুইচ ইজ, এটা কি বাদ। তাহলে বলেন ক্লথ মেড অফ, ঘুরে কি বলা যায়, সিল্ক ক্লথ। আবার এখানে কোনটা বাদ? হুইচ ইজ। এটাতে বাদ কোনটা? হুইচ ইজ। পেপার হুইচ ইজ মেড অফ সিল্ক বাদ যাবে কোনটা? তাহলে হবে কি পেপার মেড অফ সিল্ক। একইভাবে পেপার হুইচ ইজ মেড ফ্রম, হুইচ ইজ যেটা বাদ যাবে, পেপার মেড ফ্রম সিল্ক একই জিনিস। পেপার তারপরে কোনটা? মেড আউট অফ সিল্ক মানে হলো সিল্ক পেপার। এই কাজগুলো ঘটছে। তা আমাদের দেখি লাইনটা কি লেখা আছে। দি আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ, বলেন ঘুরে বলেন পেপার, আগে পেপার বলেন, বলেন সিল্ক, ঘুরে বলেন পেপার মেড অফ, প্রশ্নে তাই দেওয়া পেপার মেড অফ, অফের জায়গায় কি দেওয়া আছে? ফ্রম। ওকে, সিল্ক শব্দটা দেওয়া আছে, রাইট? দি আর্লিয়েস্ট ইন্ডিকেশন মানে বলেন এভিডেন্স অফ সিল্ক পেপার বিং ইউজ, সিল্ক পেপার যে ইউজ হয়, ইন্ডিকেশনের একটা ভার্ব আছে, ইন্ডিকেশনের ভার্ব কোনটা বলেন? ওয়াজ ডিসকভার্ড, কই পাওয়া গেছে? When indication was discovered, when evidence was found. When indication was discovered, প্রশ্নে কি বলা আছে? Evidence was found. তাহলে ডিসকভার এর সিনোনিম হিসেবে কোনটা ইউজ করা আছে বলেন? কোনটা? অনলাইন ভার্সন কোনটা বলুন? Found. ফাউন্ড ইউজ করা আছে। আর এভিডেন্স এর পরিবর্তে কোনটা ইউজ করা আছে এখানে? ইন্ডিকেশন। ইন্ডিকেশন। সিল্ক পেপার, আমাদের দরকার একটা নাউন, সেই নাউনটা কোনটা বলেন? পেপার। পেপার। আর সিল্ক নিয়ে এসে একটা অতিরিক্ত ফ্রেজ বানাইছে, পরে কি লিখছে? মেড ফ্রম সিল্ক। দ্যাটস ইট। সিল্ক। পাওয়া গেছে এই সিল্ক পেপার যে ব্যবহৃত হতো, এটা প্রমাণ পাওয়া গেছে কিসের মধ্যে বলেন? ইন দা টুম। উচ্চারণ করেন টুম, টুম 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 টুম, বিউর উচ্চারণটা হবে না, ঠুম। নেটিভদের মতো করে বললে বলেন ঠুম, ছয়শোকা ঠুম, লাস্টে বি নাই, tomb, ঠুম। tomb, আর একটু খেয়াল করে দেখাই, এখানে দেখেন ইউ এর পরে দুটো ছোট ছোট ডট আছে, দেখতে পাচ্ছেন? উ মানে একালিপ বেশি হবে উচ্চারণ, মানে ঠুম। উচ্চারণটা করেন ঠুম, বিয়ের উচ্চারণ কাটা, উচ্চারণটা কি? ঠুম। আমি ছোটবেলায় টম্ব বলতাম, তাই না? টম্ব। উচ্চারণটা কি বলুন? ঠুম, tomb, ঠুম। tomb, উচ্চারণ দেখেন ঠোঁটটা এরকম বড় করছে। tomb, 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 ঠুম, tomb, ফাঁকা, tomb, ফাঁকা হয়ে যায়, ঠুম। ডান। একটা ঠুম মানে কি বলুন? ঠুম মানে কবরস্থান, ঠুম মানে হলো কবরস্থান, ঠুম ঠুম ঠুম। সমাধি, কবরস্থান না, মানে মাজার টাইপের কিছু, ঠুম। একজনের কবর, ঠুম, দ্যাটস আ ঠুম। ওকে, ঠুম, চাইনিজ ঠুম, ডেড সোলজারদের। এটা পাওয়া গেছে কিন্তু ৮,০০০-এর মতো চীনে পাওয়া গেছে, ঠুম। Okay, বানায় রাখছে, ঠুম। শেষ, পরের প্রশ্নে চলে যাই আমরা। উত্তরটা যেখানে দাগ দিয়ে রাখবো। পরের প্রশ্ন ৭ নাম্বার, এগুলো একটু ইজি। সিল্ক রিচেস রেস্ট অফ দা ওয়ার্ল্ড,
সিল্ক রিচেস, এর সাথে রিচেস ইএস আছে, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স। ভেরি গুড। Merchants used Silk Road to take silk westward and bring back dash and precious metals. একটু অ্যানোমালি খেয়াল করেন, 550 খ্রিস্টাব্দ, হাইড হলো প্রেজেন্ট ফর্ম, হাইডের পাস্ট কি বলেন? হিড। হাইড, হিড, হিডেন। 550 কি বর্তমান না অতীত? কিন্তু ভার্বটা কোন টেন্সে রাখছে? প্রেজেন্ট টেন্সে রাখছে। কেন করে? অতীতের জিনিসকে প্রেজেন্টে উল্লেখ করে জিনিসটাকে প্রাণবন্ত করার জন্য। কি করার জন্য বলেন তো? লাইভলি করার জন্য এনে প্রেজেন্টে করছে। ঠিক একইভাবে মার্চেন্টস অতীতের গল্প, ইউজড না বলে কি বলছে? আমরা প্যাসেজে হয়তো ইউজড পাবো, কিন্তু কোশ্চেনে কি দিয়ে দেওয়া? প্রেজেন্ট সেন্সে দেওয়া। ডস যাতে না খাই। মার্চেন্টস ইউজ সিল্ক রোড টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড এন্ড ব্রিং ব্যাক ড্যাশ এন্ড প্রেশাস মেটালস। দুইটা কিওয়ার্ড আছে, লাইনটা দুইবার পড়েন। মার্চেন্টস ইউজ সিল্ক রোড টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড এন্ড ব্রিং ব্যাক ড্যাশ এন্ড প্রেশাস মেটালস। দুইটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড কি কি বলেন? অনলাইন ভার্সন দুটা কিওয়ার্ড বই দেখে দেখে বলেন। একটার নাম কি? মার্চেন্ট আর ওয়েস্টওয়ার্ড। সিল্ক রোড। একটা সিল্ক রোড, ওয়েস্টওয়ার্ড। একটার নাম কি বলেন? ওয়েস্টের আর নর্থ হতে পারে না, তাই না? ওয়েস্টওয়ার্ড। ওয়েল, ব্রিং ব্যাক ড্যাশ এন্ড প্রেশাস মেটালস। খুবই সুন্দর, আমরা লিখে নেই, তাহলে আমাদের জন্য অনেকগুলো বিষয় জানা হয়ে যাবে। মার্চেন্টস বানান ঠিক হবে, চোখ বন্ধ করে আগে না, চোখ খুলে না দেখে লেখার চেষ্টা করেন মার্চেন্টস বানান, আর তারপরে মিলান। metals. Precious metals. Now, গ্রামার লেসন হচ্ছে এক জায়গায় এস বড় হাতের আর এই জায়গায় এস ছোট হাতের। অ্যানোমালি। সিল্ক রোড মানে এটা প্রপার নাউন বলে এস বড় হাতের, রোডের আরো কি বড় হাতের। আর এখানে সিল্ক হচ্ছে কাপড়, রাইট? এটা নাউন অর্থে, সিম্পলি নাউন অর্থে প্রপার না, সিল্ক। ম্যাটেরিয়াল নাউন অর্থে মাঝখানে বসছে বলে কি বসাইছে? ছোট হাতের। এটা একটা জিনিস প্রথম শেখার মতো। সাবজেক্ট বলেন। মার্চেন্টস। বাক্যের ভার্ব কোনটা? মার্চেন্টরা কি ব্যবহার করতো? সিল্ক রোড ব্যবহার করতো কয়টা পারপাসে বলেন তো, দেখে দেখে কয়টা পারপাস ছিল তাদের? দুইটা পারপাস। প্রথম পারপাস কি বলেন? টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড, চীন থেকে ইউরোপে যাইতো। আর কি করতো? আরেকটা পারপাস কি ছিল? ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনতো। ব্যবসায়ীদের কাজই একটা জিনিস যেখানে বেশি আছে ওটা অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা। এই সিল্ক নিতে আর ফিরিয়ে আনতে তারা কি ব্যবহার করতো? জাহাজ নাকি সিল্ক রোড? সিল্ক রোড। টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড এন্ড ব্রিং ব্যাক। এবার ব্রিং ব্যাক এর নিচে আপনি ছোট করে দেন, এটা ব্রিং ব্যাক রাখ দিয়েন। হোয়াট কি ফিরিয়ে আনতো? কাকে ফিরিয়ে আনতো? এটার উত্তর দেওয়া আছে, একটা অংশ দেওয়া আছে। কি ফিরিয়ে আনতো বলেন? একটা দেওয়া আছে, প্রেশাস, প্রেশাস মেটালস ফিরিয়ে আনতো। আর কি ফিরিয়ে আনতো এটা দরকার। প্রেশাস মেটালস যেমন নাউন, আমাদের এখানেও কি বসবে? একটা নাউন বসবে। প্রেশাস মেটালস এখানে পেয়েছেন, প্যাসেজ আপনি প্রেশাস মেটালস পাবেন না। মেটালস মানে ধাতু, প্রেশাস মানে কি? মূল্যবান ধাতু। আপনি এটার কোনো সিনোনিম পাবেন, তাই না? প্রেশাস মেটালস আয়রন হতে পারে, তাই না? এখন কিওয়ার্ড ধরে ধরে আগাবো, চলেন আমরা খুঁজি। Demand for this exotic fabric eventually created the lucrative trade route
now known as the Silk Road. দেখ দেই Silk Road আমাদের important word. Taking silk westward, silk নিয়ে যাইতো, bringing back এর জায়গায় লেখা আছে bringing, কি কি আনতো? গোল্ড সিলভার আর একটা জিনিস আনতো, কি আনতো দেখি, অপর পাশে দেওয়া আছে উল টু দি ইস্ট। তাহলে কয় ধরনের জিনিস আনতো বলেন? গোল্ড সিলভার অ্যান্ড উল, গোল্ড সিলভার অ্যান্ড উল, তিনটা। আমি উত্তরে কোনটা লিখবো? গোল্ড সিলভারের সিনোনিম দেওয়া আছে, উত্তর কোনটা হবে দেখি? অনলাইন ভার্সন কি বলে? অনলাইন ভার্সন প্রেশাস কিউট উল, অনলাইন উল হবে, উল। উল, ব্যাস, রিয়েলি কুল। উল কুল, দ্যাটস কুল। ওকে, তাহলে দে ব্রড গোল্ড সিলভার আর কোনটা বলেন? এবার আপনাকে প্যারাফ্রেজিং এ সে আপনার ডস খাওয়ানোর কতটুকু চেষ্টা করে দেখেন। উল সবার লাস্টে, এটা আপনার উত্তর, তাই না? গ্যাপের মধ্যে দেখেন, আগে উল আর প্রেশাস মেটালস পরে। গোল্ড সিলভার আগে দাও না, কিন্তু গ্যাপ ফিলিং এ করে দেওয়া প্রেশাস মেটালস। এটারে কি বলে বলেন? সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করা, প্যারাফ্রেজ করে দেয়, অর্ডারটা চেঞ্জ করে দেয়, আগেরটা পরে পরেরটা আগে। লিসনিং এও করে একই কাজ। ডান। নেক্সট, 550 AD, 550 খ্রিস্টাব্দ। দুটা কিওয়ার্ড আছে, লিখে নেন দুটা কিওয়ার্ড। নাও ভার্ব খুঁজে বের করি আমরা, চলেন। ভার্ব আছে দুইটা, দুটা ভার্ব খুঁজে বের করেন। একটা কোনটা বলেন? হাইড। আরেকটা ভার্ব আছে, কোনটা সেটা বলেন? টেক। হাইড এন্ড টেক একই সাবজেক্টের দুইটা ভার্ব, নিশ্চয়ই কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকবে, সেটা কোনটা? এন্ড। হাইডের সাথেও এস নাই, টেকের সাথেও কি নাই? তাহলে যে নাউনটা হবে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলেন? প্লুরাল হবে। হবে কোনটা বলেন? প্লুরাল। এবার মানে হাইড মানে লুকিয়ে রাখা, কি লুকায় রাখতো? সিল্কের ডিম, রেশমের গুটি কিসের ভিতরে লুকায় রাখছে? কেন্স। কেন্স মানে, তাই না? কেন্স মানে, কেন মানে লাঠি, কেন মানে কি? লাঠি। ব্যাম্বু ওকিং কেন্স। ঠিক আছে, আগের যুগে আমরা দেখতাম বড়দেরকে, এখনো আছে, তাই না? কেন, বাঁশের লাঠি বলতে পারে না, বা লাঠি ভর করে যেটাতে হাঁটে। হাইড সিল্কওয়ার্ম এগস ইন কেন্স এন্ড টেক দেম, দেমের নিচে দাগ দেন, দেম নিয়ে বলেন কাকে বুঝাইলো? ডিমগুলা। ডিমগুলো কই নিয়ে যেত তারা বলেন? কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল। তাহলে দুইটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড দুইটা কি কি বলেন? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, এটা একটা, আরেকটা কোনটা বলেন? অনলাইন ভার্সন কোনটা? 550 AD, 550 AD।
550 এডি, বাস ঠিক আছে। চলেন আমরা 550 এডি খুঁজে বের করি। প্যাসেজে গিয়ে যতটুকু পড়েছি এরপরে 550 এডি সহজে চোখে পড়বে, তাই আমরা পুরোটা না পড়লেও হবে 550 এডি, যেখানে 550 আছে। 550 পাইছি না? 550, বাস তাহলে আমরা এখান থেকেই পড়ি। অ্যাকর্ডিং টু আনাদার লিজেন্ড, এই লিজেন্ড মানে কি বলুন আবারও? স্টোরি। Monks working for the Byzantine Emperor Justinian smuggled silkworm eggs to Constantinople in 550 AD, concealed inside hollow bamboo oaking canes. এটা পড়লে আমাদের উত্তর হয়ে যাবে। প্লুরাল কারা আমরা পেয়ে গেছি। According to another legend, monks working for the Byzantine Emperor Justinian smuggled silkworm eggs to Constantinople in 550 AD, concealed inside hollow bamboo oaking, কোনটা বলেন? কেইনস। আরেকবার পড়েন প্রয়োজনে। According to another legend, monks working for the Byzantine Emperor Justinian smuggled silkworm eggs to Constantinople, concealed in hollow bamboo oaking canes. উত্তর কোনটা? প্লুরাল নাউন খুঁজবেন। কোনটা? অনলাইন ভার্সন কোনটা উত্তর হবে? monks, কেইনস তো উপর আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে monks, কে sir. লুকায় আনিত বলেন? ব্যাম্বু হবে স্যার। monks, ব্যাম্বু হওয়া উচিত, তাই না? yeah. ঠিক আছে। That's really good. No problem ভাই। মিসিং করা দোষের কিছু না। Well, Constantinople কি পড়েন? The former name for Istanbul, a city that was the capital of Turkey until 1920. Constantinople, বুঝছেন? ওকে, নামটা চেঞ্জ করে কি রাখা হয়েছে? ইস্তাম্বুল। সাংবিধানিক ভাবে কনস্টান্টিনোপল বললে জেল জরিমানা হইতো একটা সময়, শহরের নাম। বুঝছেন? এটা একটা স্টোরি হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কনস্টান্টিনোপল দখল করবে তারা জান্নাতে যাবে। তাই টার্কি যখন সেকুলার রাষ্ট্র হয়, মুসলমানদের মন থেকে তার নামটা সরায় দেওয়া হয়, তাই কনস্টান্টিনোপল চেঞ্জ করে কি রাখছে তারা? ইস্তাম্বুল রাখছে। আর ইস্তাম্বুল করো সাংবিধানিক ভাবে। Okay, that's a good story. According to another legend. এবার সবকিছু আমরা লিখবো না, আপনাকে আমি অল্প একটু অংশ লিখাবো। According to another legend. According to বলেন প্রিপোজিশন। According to কি? প্রিপোজিশন দিয়ে কোনো কথা শুরু হইলে শেষ হওয়ার পর একটা কমা, এরপরে কি করছে? একটা কমা। এখানে যথেষ্ট পরিমাণে গ্রামার ইউজ করছে। আমি বলছি প্রতিটা বাক্যই সে হয় ছোট করে, নালে কি করে? এখানে ছোট করছে, দুইটা জায়গাতে ছোট করছে। এক জায়গায় দেখেন আইএনজি করা, আরেক জায়গায় দেখেন কনসিল্ড করা। আইএনজি থাকলে কি ধরনের মডিফায়ার? মানে আইএনজি থাকলে কি বলুন? অনলাইন ভার্সন। active modifier, আর ভার্বের Active পাস্ট modifier. পার্টিসিপাল থাকলে কি মডিফায়ার? দুইটা জায়গায় ছোট করছে, এটা বুঝতে কঠিন। এটার অরিজিনাল বাক্য হচ্ছে এতটুকু। monks, এতটুকু। এটাও ফার্স্টে অতিরিক্ত তথ্য। এই এটুকু হচ্ছে বাক্য। মংস স্মাগলস silkworm eggs to Constantinople in 550 AD. এবার মংস মানে কি? ধর্মযাজক, These are the monks. হ্যাঁ, ধর্মযাজক। Monks. These are the monks. Monks. তা এটা তো বলছে স্যার কে লুকাইতো, এটাই তো বলছে। হ্যাঁ, কে লুকাইতো? লুকাইতো, হ্যাঁ ঠিক তাহলে আছে। কারা লুকায় নিয়ে কারা গেছে লুকাইতো? বলেন? এই লুকায় না Monks ইংলিশ এর। কি বলেন কোনো কিছুকে? স্লাম- স্মাগল। এর পরিবর্তে কোনটা দেওয়া আছে? হাইড। আর একটা জায়গায় দেওয়া আছে কনসিল্ড। তাহলে এই প্লুরাল নাউন কোনটা? আমার তো প্লুরাল লাগবে, ব্যাম্বু তো আর প্লুরাল না, তাই না? Okay. এবার মংস নিয়ে একটা বাক্য বানাই। মং যারা কাজ করতো বলেন হু। কাজ করা ইংলিশ কি বলেন? পাস্ট টেন্স বললে কি হয়? ওয়ার্কড। হু উঠাই দিলে কি হবে? এখানে তাই করছে।
মংস হু ওয়ার্কড, ছোট করে কি করছে? ওয়ার্কিং ফর দ্য বিজান্টাইন এম্পারার জাস্টিনিয়ান, স্মাগল সিল্কওয়ার্ম এগস। এবার সিল্কওয়ার্ম ডিম, ডিমগুলো আমরা ধরলাম যেগুলো লুকানো ছিল, প্যাসিভ করি ওয়ান, হুইচ ওয়ার কনসিলড, হুইচ ওয়ার কেটে দেন, কনসিলড ইনসাইড হলো ব্যাম্বু ওকিং কেন্স, যেগুলো বাঁশের লাঠির ভিতরে কি ছিল, লুকায় তারা নিয়ে গেছে। তাহলে এই কাজটা কে করছে? সর্বনাশটা চাইনিজদের মংসরা। মংসরা করছে, কারণ মংস তো ধর্মগুরু, ওদেরকে দেখতো না খুব একটা, চেক করতো না, বাঁশের ভিতরে নিয়ে লুকায় নিয়ে গেছে। এবং এই মংসরা কার হয়ে কাজ করতো? বিজান্টাইন এম্পারার, নাম কি ভদ্রলোকের? জাস্টিনিয়ান। একটাই বাকি আছে আমাদের। ওকে, 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরির আগে দা হয়। 20th সেঞ্চুরি কি হয় বলেন তো? প্যাসেজে দা পাবেন, এখানে হয়তো নাই, বুঝছেন, কারণ এটা শর্ট করে লেখা। সেঞ্চুরির আগে দা বসবে, অ্যাডজেক্টিভ হলে বসবে না। And other man-made fibers cause decline in silk production. এটা এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার কেমব্রিজে অনেক ফলো করে, আদার ম্যান-মেড ফাইবার্স। লাইনটা লিখে নেই, আপনি সহজেই পারবেন। মংস, টোয়েন্টিথ সেঞ্চুরি। এই স্ট্রাকচারের কোশ্চেন কেমব্রিজে অনেক আসে। সারপ্রাইজিংলি এই পুরো বাক্যের ভার্ব হলো খোঁজ। আপনি হয়তো ডিক্লাইন চিন্তা করতেন, পুরো বাক্যের ভার্ব কোনটা বলেন? খোঁজ। খোঁজ মানে ঘটানো, খোঁজ মানে কি? ঘটানো। কি ঘটাইছে? ডিক্লাইন এসে দাগ দিয়ে লেখা, নাউন। পতন, খোঁজ ডিক্লাইন মানে পতন ঘটিয়েছে। কিসের পতন ঘটাইছে? সিল প্রোডাকশন পতন ঘটে গেছে। পৃথিবীতে সিল, বাংলাদেশেও এক সময় বিশাল মনে হইতো, কিন্তু নাই। মসলিন যেমন উঠে গেছে, তাই না? এরকম সিল প্রোডাকশন, সিল প্রোডাকশন কমে গেছে। কার কারণে কমে গেছে বলেন? আদার ম্যানমেড ফাইবার্স, কৃত্রিম সুতা। কার কারণে? সিল তো আসে প্রাকৃতিক থেকে, কৃত্রিম সুতা। আদার বলছে, এর আগে একটা ম্যানমেড ফাইবার্স এর উদাহরণ হবে, বুঝছেন? এটা আমি আপনাকে বেশ কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। ড্যাশ অ্যান্ড আদার বয়েজ কেম হিয়ার, ছোট করে এভাবে লিখেন, ড্যাশ অ্যান্ড আদার বয়েজ কেম হিয়ার। ড্যাশ অ্যান্ড আদার বয়েজ কেম হিয়ার, প্যাসেজে এতটুকু দেওয়া, such as সুমন কেম হিয়ার। এবার সুমন এবং অন্যান্য ছেলে, ইংলিশ বলেন তো, সুমন অ্যান্ড আদার বয়েজ। যদি এখানে আদার বয়েজ থাকে তাহলে অ্যান্ডের আগে একটা আদার বয়েজের উদাহরণ। ঠিক একইভাবে যদি বলে আদার টিচার্স অ্যান্ড আদার টিচার্স, তাহলে এখানে কার উদাহরণ হবে? বলে একটা টিচারের উদাহরণ। ঠিক একইভাবে ড্যাশ অ্যান্ড আদার গার্লস, তাহলে একটা গার্লসের নাম বস। এই স্ট্রাকচারের কোশ্চেন আমি যে বইটা করাচ্ছি, এই বইটা তার কয়েক জায়গায় আছে। হ্যাঁ, আবার বলি, ধরেন একটা উদাহরণ আপনি লিখে নিতে পারেন।
বয়েজ সাচ অ্যাজ সুমন কেম হিয়ার। বয়েজ, একজন বয়েজের নাম কি বলুন? একজন সুমন। তাহলে প্রশ্ন বানাইবে এভাবে, সুমন অ্যান্ড আদার বয়েজ কেম হিয়ার। তাহলে আই নো ম্যানি টিচার সাচ অ্যাজ সাইমন, যেমন যার ভিডিও দেখাইলাম উনি সাইমন, উনি ম্যানচেস্টার থেকে পড়ান। আই নো ম্যানি টিচার সাচ অ্যাজ সাইমন। ঠিক একইভাবে ড্যাশ অ্যান্ড আদার টিচার্স আর নোন টু মি, এখানে কার নাম বসবে বলেন? একজন সাইমন অ্যান্ড আদার টিচার্স আর নোন। ঠিক আমাদের প্রশ্নে আছে আদার ম্যানমেড ফাইবার্স, এখানে কার উদাহরণ বসবে বলেন? একটা ম্যানমেড ফাইবার্স এর নাম বলবে, উদাহরণ বলবে। এটা কিভাবে বসতে পারে? বয়েজ সাচ অ্যাজ সুমন, সাচ অ্যাজ না দিয়ে কি বলতে পারে বলেন? কি কি বলতে পারে? প্র্যাকটিক্যালি এবার শিখি। আইএলসে ফর এক্সাম্পল অনেকগুলো উদাহরণ, অনেকগুলো সিনোনিম। ফর এক্সাম্পল মানে কি? সে, লাই, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, পার্টিকুলারলি, স্পেশালি, এগুলা প্রচুর ইউজ হয়। ইনক্লুডিং, টেক ফর এক্সাম্পল, অথবা কি বলতে পারে? অ্যাজ অ্যান এক্সাম্পল, অথবা বলতে পারে টেক ফর এক্সাম্পল, তাই না? Say, like, such as, for instance, particularly, especially, including, take for example, অথবা as an example. চলেন এবার আমরা আমাদের প্রশ্নটাতে ফিরে যাই। ফর এক্সাম্পল এর সিনোনিম কোনটা হতে পারে? such as, for instance, particularly, especially, আর কোনটা? including, take for example, অথবা as an যে কোনটা বসবে। এখানে কোন উদাহরণ? such as, ওকে, হ্যাঁ, সাইমন এন্ড আদার টিচার্স, নো প্রবলেম। প্রেজেন্টেই তো নেওয়া। হ্যাঁ, তাহলে সাইমন এন্ড আদার বয়েজ কেম হিয়ার, তাহলে এরকম হইতো না, প্লুরালই তো। সাইমন এন্ড আদার বয়েজ দুটা মিলে তো প্লুরাল। ওকে, তাহলে ড্যাশ এন্ড আদার ম্যানমেড ফাইবার্স কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। সিল্ক প্রোডাকশন কি করলো? পতন ঘটলো। কোন শতাব্দীতে? এর জন্য দায়ী কে? ম্যানমেড ফাইবার্স। আমরা একটা ম্যানমেড ফাইবার্স এর উদাহরণ খুঁজবো, চলেন খুঁজি। আমরা 20th সেঞ্চুরি পড়বো। আমরা পড়তে পড়তে 20th সেঞ্চুরি চোখে পড়ার কথা, না পড়লে নরমাল স্পিডে পড়বো। এখানে দেওয়া আছে 19th সেঞ্চুরি, দা আছে কিনা বলেন? দাস। তারপরে 20th সেঞ্চুরি পাবো, দেন ইন দা 20th, দা আছে কিনা বলেন? কিন্তু প্রশ্নের মধ্যে আছে নাই, কারণ ছোট করে করছে। পত্রিকার হেডলাইন্সে ছোট করে লিখতে অনেক সময় এ এন্ড দা কাটা দেয়, ওয়াজ কাটা দেয়, কিন্তু বাক্যটা প্যাসিভ রেখে দেয়। Then in the 20th century, new man-made fibers such as nylon started to be used in what had traditionally been silk products, such as stockings and parachutes. তাই না? প্যারাশুট, স্টকিংস, এসব জায়গাতে আগে সিল্ক লাগতো, এখন কি ব্যবহার হওয়া শুরু করলো? ম্যানমেড ফাইবার্স। একটা উদাহরণ কি বলুন? তাহলে নিউ ম্যানমেড ফাইবার সাচ অ্যাজ নাইলন, ঘুরায় বলেন ড্যাশ এন্ড আদার ম্যানমেড ফাইবার্স, নাইলন এন্ড আদার ম্যানমেড ফাইবার। এবং এর কারণে সিল্কের প্রোডাকশন কমে গেল। কমে যে গেল তা নিচে পুরো লাইনগুলো পড়লে ভালোভাবে বোঝা যাবে। নাও আপনাদের হোমওয়ার্ক,